হ্যালো। আহ, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। কালকের মতো যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যাট বক্সে, আমি ফেসবুকে যাচ্ছি না, চ্যাট বক্সে আপনারা কমেন্ট লিখে পাঠাতে পারেন। গতকাল অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ার করার অপশনটা দেইনি, আজকে দিয়েছি। হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। সো ওকে, ফাইন, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে তাহলে, ভেরি গুড। সো আমরা যদি ইয়ে করি, আমি আপনাদের চ্যাটটা দেখতে পাই না, অন্যদের যদি ফুল প্রেজেন্টেশন ভিউটা দেই আর কি। আজকে গতকালের যে সেশনটা ছিল সেটা আমি আজকে শেষের দিকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সবাই বলতেছে যে রেকর্ডও দিতে হবে, আবার লাইভ ক্লাস নিতে হবে। অ্যাকচুয়ালি শুরুতে একটা কথা ছিল যে আমি রেকর্ড করে দিব। লাইভ ক্লাস করার কারণ হচ্ছে যে আমি গতকাল ব্যাখ্যা করছি। আবার যদি আপনারা চাইতে থাকেন সবকিছু, অ্যাকচুয়ালি ইট উইল বি ভেরি টাফ ফর মি টু, মানে সব রকমের হেল্প করা। আইদার এটা লাইভ হইতে হবে অথবা রেকর্ডেড হইতে হবে, দুইটার একটা। সো রেকর্ডেড হলে আমার জন্য ভালো, যে আমার সরাসরি উপস্থিত থাকার দরকার নাই, টেকনোলজি ইউজ করার দরকার নেই, আপনারা রেকর্ডটা দেখবেন। সো বেস্ট হয় আমরা প্রতিদিন একটা করে রেকর্ড করব, রেকর্ড করে আপনাদের যে সাইট আছে সাইটের ওখানে ডে বাই ডে আমি রেখে দিব। সেটা হচ্ছে বেস্ট, আপনারা লোকেশন থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আর প্রয়োজন হলে যদি কোশ্চেন আনসার সেশনের দরকার হয় তাহলে আমি হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন আমার সুযোগ মতো আমি জানাই দেবো একদিন আগে, যে কোশ্চেন আনসার সেশন বা রিভিউ এই টাইপের সেশনগুলো লাইভ হতে পারে। দুটো একসাথে আসলে করা সম্ভব হবে না। হ্যাঁ, সো আমার সময়, সুযোগ এবং সবকিছু বিবেচনা করতে হবে। সো বেটার হচ্ছে রেকর্ডেড, দেন সেটা আমি দিয়ে দিলাম। পরে হচ্ছে আপনারা যদি প্রয়োজন হয়, ইটস নট এনি কমিটমেন্ট, বাট আমি করব হোপফুলি, যে আমি সময় সময় আপনাদের সাথে এরকম লাইভে পুরো 2-3 দিনের সেশনের রিভিউ করে নিব। সো হোপফুলি এটা কাভার হয়ে যাবে। আমরা এখন সেকেন্ড ডেটা শুরু করব। সেকেন্ড ডে শুরু করার ক্ষেত্রে একটা অ্যাফিলিয়েট সাইট আমরা যেটা তৈরি করতে চাচ্ছি, আমাদের আসলে জানা দরকার যে সাইটটা আসলে কিভাবে আর্ন করে আমাদের, এবং কি করে আর্ন করে, আর আমরা কিভাবে সেই জায়গাটায় যেতে পারি সেটা আমাদের প্রথমে বোঝা উচিত। অ্যাফিলিয়েট সাইটের আসলে নিজের তো কোনো প্রোডাক্ট না, তার প্রোডাক্ট থেকে, তার সাইট থেকে সেল হয় না। সাইট থেকে যখন তার সাইট থেকে ট্রাফিক তার লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্কটা ফলো করে গিয়ে মার্চেন্টের, মানে যার প্রোডাক্ট সেই সাইট থেকে কিনে, তাহলে সে আর্ন করতে পারে। তাহলে তার সাইট থেকে ট্রাফিক গিয়ে, ভিজিটর গিয়ে আর্ন করতে পারে। তাহলে তার সাইটে আগে ভিজিটর লাগবে, তাহলে সে ভিজিটর তার সাইটে আনে, তারপর তার সাইট থেকে যখন মার্চেন্টের সাইটে যায় এবং সেখান থেকে কেনে, তখনই সে আর্ন করে। তাহলে শুরুটা হয়, ট্রাফিক তার সাইটে আসতে হবে, ভিজিটর তার সাইটে আসতে হবে, এবং তারা মার্চেন্টের সাইটে যেতে হবে এবং কিনতে হবে। এগুলো যদি হয় তাহলে কিনে। তাহলে শুরুটা কোথা থেকে? শুরুটা হচ্ছে ভিজিটর আনা, বাট আমরা যেটাকে ট্রাফিক বলি। তাহলে সাইটে ট্রাফিক আসলেই, এখন সব ট্রাফিক না, রিলেটেড ট্রাফিক আসলে আসতে হবে, প্রথমত রিলেটেড ট্রাফিক আসতে হবে, এবং সেই ট্রাফিক তার সাইটের লিঙ্ক থেকে কিনতে হবে। তাহলে ট্রাফিকটা মূল ইম্পর্টেন্ট। একটা কথা আছে, ট্রাফিক ইকুয়াল টু মানি। হ্যাঁ, ট্রাফিক ইকুয়াল টু মানি ওয়েবের ক্ষেত্রে। তাহলে কোনো সাইটে যত বেশি ট্রাফিক হবে এবং রিলেটেড ট্রাফিক হবে, সে তত আর্ন করতে পারবে। আমি গতকাল ওর আজকে কিওয়ার্ড ইন্টেন্ট, কমার্শিয়াল ইন্টেন্ট নিয়ে একটা লেখা দিচ্ছে। ওখানে ব্রায়ানের সাইটে ব্রায়ান লিখছে যে তার সাইটে সে প্রায় 60,000-এর মতো ট্রাফিক পেত পার মান্থ, কিন্তু সাইটটা থেকে আর্ন হতো মাত্র $400, বিকজ
যে সে তার সাইট থেকে যে ট্রাফিক গুলো আসতেছে সেটা মানে সাইটে যে ভিজিটর গুলো আসতেছে তারা ইয়ের না, কেনার মতো না। তারা সবাই ইনফরমেশনের জন্য আসে, ইনফরমেশন গুলো পড়ে, তারপর তারা সেখান থেকে চলে যায়। মার্চেন্টের সাইটে যাচ্ছে না, প্রোডাক্ট কিনতেছে না, আর্নও করতেছে না। তাহলে ট্রাফিক অ্যালোন ইজ নট এনাফ। ট্রাফিক গুলো হতে হবে রিলেটেড যারা প্রোডাক্ট কিনবে সেরকম। তাহলে বায়ার রিলেটেড যত বেশি ট্রাফিক হবে, বাইং ট্রাফিক যত বেশি হবে, তত বেশি আর্নিং হবে একটা সাইটের। আমরা যদি আমি প্রথমে বলছি কি ট্রাফিক মানি, এটা সবসময় সত্য না। সত্যটা হচ্ছে যত বেশি বাইং ট্রাফিক হবে, বিশেষ করে অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে, তত বেশি আর্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ট্রাফিক জেনারেশন যদি কেউ করতে পারে, বাকি কাজগুলো কিন্তু সহজ। একটা প্রোডাক্ট চুজ করা, এটা আমরা একবার দুবার কিভাবে করতে হয় সেটা শিখলেই, কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারলেই অ্যাফিলিয়েট ডিরেক্টরি গুলি থেকে কিংবা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে আমরা প্রোডাক্ট চুজ করতে পারবো, কন্টেন্টও আমরা লেখাতে পারবো, সাইটের ডিজাইনও আমরা করাতে পারবো, সবকিছু আমরা করতে পারবো। কিন্তু মূল যে জিনিসটা, যে ট্রাফিক বিল্ড করা, সেটা যদি আমরা করতে পারি কিংবা করতে না পারি, তাহলে আমাদের জন্য যে সফলতা এবং ব্যর্থতার যে যে দুইটা ফলাফল, যে আইদার সফল হওয়া কিংবা ব্যর্থ হওয়া, সে দুইটাই হবে। সো কেউ কাউকে সাফল্য পেতে হলে, এবং তাহলে অবশ্যই তাকে ট্রাফিক জেনারেশন করার স্কিলসটা ডেভেলপ করতে হবে। গতকাল আমরা বলছি যে সাধারণত অনেক রকম ওয়ে আছে আসলে ট্রাফিক জেনারেট করার। কেউ যেমন আমরা যদি গুগলের কথাই চিন্তা করি, গুগলে দুইটা অপশন আছে, পেইড ট্রাফিক হইতে পারে, আবার অর্গানিক হতে পারে। যখন কেউ অ্যাড দেয় সেটা পেইড ট্রাফিক, সেখান থেকে যে ট্রাফিকটা আসে। যখন অ্যাড দিবে না, র্যাঙ্ক করে, সেটা ফ্রি ট্রাফিক। আমরা ফেসবুকেও দেখতে পারি, এখানেও অর্গানিক ট্রাফিক এবং পেইড ট্রাফিক বা স্পন্সর ট্রাফিক পাওয়া যায়। যখনই কেউ অ্যাড দিচ্ছে সেটা স্পন্সর ট্রাফিক হচ্ছে, কিন্তু নর্মালি কন্টেন্ট শেয়ার অর্গানিকলি হলে যেটা হয় সেটা হচ্ছে অর্গানিক। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই, ইউটিউবেও সেরকম আছে, ফ্রি আছে, পেইড আছে। আমরা যদি লিঙ্কডইনে দেখি সেখানেও ফ্রি, পেইড, টুইটারও আছে। তাহলে সেটা পেইড হোক কিংবা ফ্রি হোক, যদি সেটা এই এই সাইটে যদি আমরা ট্রাফিক না আনতে পারি, তাহলে আমাদের কখনোই সাফল্য আসবে না। তাহলে কি স্কিলস হচ্ছে ট্রাফিক জেনারেট করা। সাধারণত অ্যাফিলিয়েট সাইটে অনেকে মানে পেইড মেথডেও ট্রাফিক আনে। সেক্ষেত্রে খুব চিপ ট্রাফিক হইতে হবে, না হলে সে প্রফিট করতে পারবে না। তো প্রফিটেবিলিটিটা বাড়ানোর জন্য সবাই, মোস্টলি যারা সাইট তৈরি করে, তারা চায় যে এসইও করে, র্যাঙ্ক করে ট্রাফিক জেনারেট করতে। তাহলে আমরাও যেহেতু সে ধরনের সাইট তৈরি করব, আমাদের সাফল্য নির্ভর করবে আমরা, বা আর্নিংটা নির্ভর করবে, বা আমাদের মতো আমরা যে ধরনের সাইট তৈরি করতেছি সেই ধরনের সাইট আর্ন করে যদি তারা গুগলে র্যাঙ্ক করে। কারণ তাদের বেসটাই হচ্ছে আসলে ফ্রি ট্রাফিক, নট পেইড ট্রাফিক। তাহলে তখনই ভালো করবে যখন সাইটটা র্যাঙ্ক করবে, ট্রাফিক আসবে এবং আর্ন করবে। অ্যাফিলিয়েট সাইট, তাহলে আমরা বলতে পারি যে সার্চ ইঞ্জিন বেসড বা সার্চ বেসড যে অ্যাফিলিয়েট সাইটগুলো হয়, সেই অ্যাফিলিয়েট সাইটগুলো তখনই আর্ন করে যখন তারা তাদের কিওয়ার্ডগুলো পেজ র্যাঙ্ক করে, সেখান থেকে ট্রাফিক আসে এবং সেই ট্রাফিক যখন আর্ন করে। এই যে আমি বারবার বলতেছি যে সবাই সাফল্য পাওয়ার জন্য এই জায়গাগুলোতে তাকে এই তিনটে স্টেপস ভালো করতে হবে। এই তিনটে স্টেপের ভেতরে আবার ছোট 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 করে অনেকগুলো মাইক্রো স্টেপস আছে, সেই মাইক্রো স্টেপস গুলোর প্রত্যেকটাতেই ভালো করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে ক্রিকেট খেলার মতো। ব্যাট ব্যাট যে করে, তাকে 6টা বলেই ভালো করতে হয় বা ভালো খেলতে হয়। সে একটা বল ভালো খেললো, 6 মারলো, পরের বল আউট, কোনো রেজাল্ট নাই। তাকে টিকে থাকতে হলে, ভালো করতে হলে, তাকে প্রত্যেকটা বলেই ভালো খেলতে হবে। এখানে সাইট বিল্ডিং এর ক্ষেত্রে একটা স্টেপস ভালো করলাম, পরের স্টেপস খারাপ করলাম হবে না। প্রত্যেকটা স্টেপস এক একটা বল হিসেব করে, এবং প্রত্যেক বলে আমি ধরে নিলাম যে একেবারে আউট হওয়ার সম্ভাবনা আছে, সেরকম টাইপের যদি আমি চিন্তা করি, একটা বল যদি আমি ভালো না করি বা ছেড়ে দিই, তাহলে আই বি বোল্ড আউট। তো ব্যাপারটা সেরকমই, যে আমরা একটা স্টেপসে যদি খারাপ করি, পরের স্টেপস গুলোতে আমরা ভালো করব না, আমাদের সাইট এফেক্ট হবে। তাহলে শুরু থেকে আমরা যতগুলো স্টেপস দিব, প্রত্যেকটা স্টেপসে আমাদের ভালো করে করে আগাতে হবে। এটা হলো বেসিক জিনিস। এই জায়গাটাতে কোনো একটাতে কেউ মানে হালকাভাবে নিলে সে আর ভালো করবে না। হোপফুলি
আপনারা বুঝতে পারতেছেন, আপনারা যে টাইপের সাইট তৈরি করবেন সেই সাইটের ট্রাফিক, সেই সাইটের মূল ভিত্তিটা হচ্ছে ট্রাফিক জেনারেশন। ট্রাফিক জেনারেশনটা আমরা করবো ফ্রি। সো ফ্রি ট্রাফিক জেনারেট করা হয় এসইও দিয়ে। এসইওর যে মূল ভিত্তি সেটা হলো প্রথমত কিওয়ার্ড রিসার্চ এবং সিলেকশন। রিসার্চ করা সবাই জানে, সিলেক্ট করাটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের সেই ধরনের কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হবে যে কিওয়ার্ড গুলো আমরা কালকে বলছিলাম যে যেগুলোতে ডিসেন্ট অ্যামাউন্টের ট্রাফিক আসবে এবং সেগুলো বাইং রিলেটেড, এবং যেই কিওয়ার্ডটাতে আমরা র্যাঙ্ক করব, এই ধরনের। এখন কয়ভাবে আসলে একটা অ্যাফিলিয়েট সাইট হতে পারে? আপনারা যারা গুগল ইউজ করেন তারা বিভিন্ন ধরনের সাইটগুলো দেখেন যে এক একটা সাইট এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল নাই। কিন্তু অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আসলে সেরকম। আমি ফ্রি যে ট্রেনিং ওয়েবিনার করছিলাম সেখানেও দেখাইছি যে আসলে একই টপিক নিয়ে কাজ করতেছে সাইট, বাট একই রকম অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করতেছে, বাট দুইটা সাইটের ধরন দুই রকম। তো অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আসলে আমরা এই সার্চ ইঞ্জিন বেসড অ্যাফিলিয়েট সাইট তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের অপশনস গুলো ভিন্ন ভিন্ন আছে। কেউ দেখা যাচ্ছে যে একটা রিভিউ সাইট করে, রিভিউ সাইট করার ক্ষেত্রে তার সাইটটা হয় সাধারণত, আমরা একটু দেখি যে কেমন। ফর এক্সাম্পল আমরা সার্চ করলাম যে ভ্যাকুয়াম ক্লিনার রিভিউস। আচ্ছা, কারেন্ট আসলে চলে গেছে, সো সুতরাং আমি কন্টিনিউ করি। ধরে নিলাম আপনারা ওখানে আছেন, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, সো সমস্যা হবে না। আমরা যদি এখানে দেখি যে ভ্যাকুয়াম ক্লিনার্স, আমার হয়তো বানানটা ভুল, ওকে, আমার এটা ডাউনলোড সমস্যা হলো। So bad. হ্যালো, সরি, আমার যেটা বলেছিলাম যে আমার কারেন্ট চলে যেতে পারে, এখানে তাই হয়। যাই হোক, আমি বিকল্প
সিস্টেমে ঢুকলাম। তো আপনারা আছেন কিনা অনলাইনে একটু জানাবেন। ওকে, ভেরি গুড। সো আমরা আসলে দেখতেছিলাম যে আমি সাইটগুলো কেমন হয়। সো আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সার্চ করি কি ধরনের সাইট পাওয়া যায়। যেমন এই যে একটা সাইট, এই সাইট আমরা দেখি, এটা একটা নিশ সাইট বোঝাই যাচ্ছে, ভ্যাকুয়াম জাজ, তার মানে এটা ভ্যাকুয়াম রিলেটেডই হবে। সাইটটা দেখেন, তারা আমি যাচ্ছি, আমি একটু প্রথম থেকে শেষ দেখে নিচ্ছি। সো এটা টিপিক্যালি নর্মাল যে সাইটগুলো থাকে সেরকমই, তেমন ডিফারেন্ট না। যে তাদের ধরনটাই হচ্ছে রিভিউ টাইপের, মানে বিভিন্ন প্রোডাক্টগুলো নিল, সেই প্রোডাক্টগুলো তারা রিভিউ করতেছে সাইটে, এর বাইরে অন্য কোনো ইনফরমেশন না। মানে দেখা এই যাচ্ছে যে বিভিন্ন আইটেম নিচ্ছে, সেগুলো রিভিউ করতেছে, সেটা দেখাই যায় এরকম। দেখেন এই যে প্রোডাক্ট বা ইয়ে আছে, আমি যেহেতু আমি আগের সেশনে মানে ওই যে ফ্রি সেশনে কিভাবে সাইটটা অ্যানালাইসিস করতে হবে এগুলো বলছি, তো সেক্ষেত্রে আমি আর ডিটেল যাচ্ছি না। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সবগুলোই আসলে রিলেটেড টু প্রোডাক্ট, যেমন বেস্ট সেলিং ভ্যাকুয়াম ক্লিনার্স, টাইপস অফ ভ্যাকুয়াম ক্লিনার্স, কেন ডাইসনের ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করবেন, কম্পারিজন চার্ট, এগুলো মূলত সবই ওই ভ্যাকুয়াম ক্লিনার্স যে স্পেসিফিক প্রোডাক্ট বা নিশ, সেই নিশ রিলেটেড এবং প্রোডাক্ট রিলেটেডই। এটা এক ধরনের হলো। এবং দেখা যাচ্ছে যে তাদের একটা হোম পেজ আছে, সেই হোম পেজে তারা এই সাইটটা কি নিয়ে কিভাবে তারা রিভিউ করে সেগুলোই তারা হোম পেজে লিখছে। তো এটা গেল আমরা একরকমের দেখলাম। আরো আমরা পাবো ভিন্ন ভিন্ন, আমরা নিশ সাইটগুলো দেখবো, বড় বড় সাইটগুলো দেখছি না। সিনেট কিংবা হাউসকিপিং কিংবা হুইচ ডট কো, এগুলো সবই হচ্ছে, কিংবা চয়েস ডট ইকম, এগুলো সবই, বা প্রোডাক্ট রিভিউ, এগুলো সবই হচ্ছে বড় বড় সাইট যারা প্রোডাক্ট রিভিউ করে। যেমন এরাও টপ 10 রিভিউজ, বড় রেভো, বড় ধরনের প্রোডাক্ট রিভিউজ সাইট। প্রোডাক্ট রিভিউ সাইটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা আসলে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়েই দেখে। আর স্পেসিফিক নিশ স্পেসিফিক সাইটগুলো বৈশিষ্ট্য হচ্ছে তারা ওই নিশেরই যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে লিখবে। হ্যাঁ, সো আমরা আরো কিছু নিশ সাইট খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা, এইটাও দেখা যাচ্ছে ব্যাক ম্যাগ ভ্যাকুয়াম ক্লিনার্স রিলেটেড। সো এটা ম্যাগাজিন ওরিয়েন্টেড হওয়ার কথা। ম্যাগাজিন দেখি যে আমরা কিছুক্ষণ আগে যে সাইটটা দেখলাম সেটার মতো কিনা। আচ্ছা, তাহলে এটা দেখার চেষ্টা করি। এটাও আমরা কন্টেন্টের গুলো যদি খেয়াল করি তাহলে আগের যে সাইটটা দেখলাম তার থেকে দেখতে কিন্তু ভালো, বাট মোটামুটি তাদেরও একই ধরনের কন্টেন্ট প্রায়, যে বিভিন্ন ব্র্যান্ডের, তারপর কিছু বাইং গার্ড, এটাও আবার কি হ্যান্ড হেল্ড ভ্যাকুয়ামস, তাও বিশেষ ধরনের ভ্যাকুয়াম ভ্যাকুয়াম ভ্যাকুয়াম। কিছু ইনফরমেশন আছে সেটা হচ্ছে হাউ টু গাইড বা এ রিলেটেড। সো এটাও ডিফারেন্ট না, একই রকম ব্যাপার। আগেরটা যেটা দেখলাম এটাও সেরকম, তারা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ডের যদি থাকে সেগুলো সম্পর্কে লিখতেছে। আবার যদি সেটা ইয়ে রিলেটেড, টাইপ রিলেটেড যদি থাকে, মানে কিছুটা অটোমেটিক কিংবা ম্যানুয়াল, কিংবা এই যে যেমন এখানে রোবোটিক বলছে, সো বিভিন্ন ধরনের থাকতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের থাকতে পারে। তো অনেকে এই অ্যামাজন ভিত্তিক
যে অ্যাফিলিয়েট সাইটগুলো তৈরি করে তারা এভাবেও তৈরি করে। সো আমরা এখন পর্যন্ত একই ধরনের দুইটা সাইট দেখলাম, বাট কোনোটা একটু সুন্দর, কোনোটা একটু খারাপ। সো আরেকটু অন্য নিশে আমরা দেখি। আমাদের এখানে যদি আমরা ম্যাট্রেস যাই, আচ্ছা ম্যাট্রেস রিভিউতে আমরা এটা সম্ভবত একটা এটাও সিমিলার, যে এই যে দেখেন বিভিন্ন ধরনের ম্যাট্রেসের এবং কোন ম্যাট্রেসের প্রকার, ম্যাট্রেসের কম্প্যারিজন সবই ম্যাট্রেস রিলেটেড। এটাও একই রকম থাকা যায়, কিন্তু এটা অনেক ভালো করে তৈরি করা। বাট স্টিল প্রোডাক্ট স্পেসিফিক একটা নিশ সাইট। এটা গেল এক ধরনের। আমরা যদি এটা যাই, এটাতে দেখি তাহলে কিরকম। এটাও দেখেন অলমোস্ট সেম, প্রোডাক্ট সম্পর্কে কম্প্যারিজন, প্রোডাক্টের টাইপ, বিভিন্ন ডেটা, কিন্তু এটা একটু ডিফারেন্ট আছে। আগেরটা দেখলাম যে স্পেসিফিক্যালি একটা নিশকে ঘিরেই, মানে সব ম্যাট্রেস নিয়ে ইনফরমেশন, বাট এখানে দেখা যাচ্ছে ম্যাট্রেস আছে, পিলোজ আছে, বেডিং আছে, তারপর শেরপা লাক্স, আই ডোন্ট নো এটা কি, ডগ বেডস, স্লিপ এইডস, তাহলে নানা রকম প্রোডাক্ট আছে ওই কাছাকাছি রিলেটেড, ম্যাট্রেসের রিলেটেড, ব্যাড, পিলোজ, ডগ ব্যাড, স্লিপিং এইডস, হ্যাঁ বিভিন্ন ধরনের আছে। তাহলে এটাও একটু ডিফারেন্ট মানে ইন টার্মস অফ ক্যাটাগরি, বাট অন্যটার সাথে একটা প্রোডাক্ট, অন্য সাইটগুলো একটা প্রোডাক্ট নিয়েছিল, এখানে একাধিক প্রোডাক্ট নিয়ে আসে, এটা হচ্ছে ডিফারেন্স। বাট অন মোর অর লেস সেম, যে এরাও প্রোডাক্ট নিয়ে লিখতেছে। যদি আমরা আমাদের স্লাইডে যাই, এখানে সরি আমাদের এখানে কিছু সাইট আমরা এটা দেখছি, স্লিপিং শেরপাও দেখছি, আমরা এই সাইটটা দেখি। এই সাইটটা, এটাও নিশ সাইট, খুবই পপুলার সাইট এবং এটা অনেক টাকা আর্ন করে, অনেক বিগ একটা সাইট। কিন্তু এই সাইটটার ধরনটা আবার একটু ডিফারেন্ট। এখানে কি হচ্ছে, মূলত ইনফরমেশন গুলো আমরা দেখতেছি, ডিজাইন তো আলাদা কিন্তু কন্টেন্টও আলাদা। যেমন এখানে শুরুতে ফটোগ্রাফি টিপস এন্ড টিউটোরিয়ালস গুলো আছে, টিপিক্যালি একটা ব্লগ যেরকম হয়। এই প্রোডাকশন রিলেটেড বিভিন্ন হাউ টু গাইড আর্টিকেলস আছে, তারপর হাউ টু, এটাও হাউ টু গাইড, তাহলে ওখানে যে এখানে যদি আমি আবার এই সাইটটাতে যাব একটু পরে, আমি অন্য একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে বললাম, ডিজিটাল ক্যামেরা রিভিউস। এটা একটা নিশ সাইট, এটা একটা প্রোডাক্ট স্পেসিফিক লেখা, তাই না? সো এখানে আমরা যদি দেখি যে সে এই প্রোডাক্টের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লিখছে, এই প্রোডাক্ট সম্পর্কে সুবিধা অসুবিধা এগুলা, কিন্তু এখানে অবশ্য বাইং কোথা থেকে কিনবে সেটা একটা ইনফরমেশন থাকার কথা। আমরা বাট ওরকম দেখতেছি না এখানে। টিপিক্যালি এখানে একটা প্রোডাক্টের রিভিউ করার পর কোথা থেকে কিনবে সেই লিঙ্কটা দেওয়া থাকে। যেমন আমরা যদি যে স্লিপিং এইড যেটা আছে সেটা দেখি, বা এখানে যাই, একটা প্রোডাক্ট আমরা চুজ করি, সে তারা যেটা রিভিউ করলো, এই যে এখানে দিলেই যেমন সম্ভবত এটা তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, এই যে ট্রাস্ট বারে এখানে চলে আসে, এটা তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, প্রোডাক্ট কিরকম ইত্যাদি ইত্যাদি দিল, কিভাবে পারচেজ করতে হবে, কোথায় বক্স পাইতে হবে ইত্যাদি, এই প্রোডাক্টের কেনার জন্য যে সমস্ত ইনফরমেশন গুলো লাগে সেটা, প্লাস কি থাকে, যে অ্যাফিলিয়েট লিঙ্কের লিঙ্ক থাকে, অ্যাফিলিয়েটের এই যে একটা লিঙ্ক। টিপিক্যালি একটা
এটা রিভিউ টাইপের কন্টেন্ট হয় ওই প্রোডাক্ট সম্পর্কে সুবিধা অসুবিধা, কি কি বৈশিষ্ট্য আছে, কেনার সাথে আরো কি কি থাকে, এগুলো কেনার ডিসিশন নেওয়ার জন্য যা যা থাকে, সাথে লিঙ্ক থাকে কোথা থেকে কেনা যাবে, এবং সেই লিঙ্কটা সাধারণত অ্যাফিলিয়েট লিঙ্ক হয়। কিন্তু আমরা যদি এখানে যাই তাহলে এই যে হাউ টু গাইড আমরা একটা চুজ করলাম, এই ইনফরমেশনটা আমরা দেখতেছি তাদের সাইটটা হচ্ছে পুরোটা ইনফরমেটিভ। এখানে সে কিভাবে মানে লাইট এই লাইট সেভার ফটোশপে কিভাবে তৈরি করব তার একটা হাউ টু টিউটোরিয়াল। এখানের মধ্যে একটু ডিফারেন্ট, ওখানে হচ্ছে পুরো প্রোডাক্ট সম্পর্কে লিখছে, আর এখানে একটা কাজ কিভাবে করবে সেখানে আছে। আমি শিওর এই কাজটা করতে গিয়ে এই যে শেখাচ্ছে ফটোশপে কি করতে হবে, এখানে ফটোশপের অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে হয়তোবা, যে কোথা থেকে মানে এই কাজটা করতে হলে তো ফটোশপ লাগবে, তাহলে ফটোশপ কোথা থেকে কিনবে সেটা একটা অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে। আবার দেখা যাচ্ছে আরেকটা ইকুইপমেন্ট হয়তো লাগবে, সেই ইকুইপমেন্টেরও লিংক দেওয়া আছে, আরেকটা লিংক আরেকটা প্রোডাক্টের। সো প্রোডাক্ট রিভিউতে একটা প্রোডাক্টের লিংক থাকে, কিন্তু এই ধরনের ইনফরমেটিভ আর্টিকেলস এর সুবিধা হচ্ছে যে একাধিক রকমের লিংক দেওয়ার সুযোগ থাকে। এরা তাহলে অ্যাফিলিয়েট কিভাবে করতেছে, আমরা দু রকমের, আমি যে কারণে আপনাদেরকে এটা দেখাচ্ছি আসলে কয় টাইপের অ্যাফিলিয়েট সাইট হয়। একটা হচ্ছে এরকম হতে পারে যে আপনি প্রচুর পরিমাণে প্রয়োজনীয় টিপস গাইডস এগুলো দিলেন, এবং সাথে সাথে আলাদা একটা সেকশন থাকলো ওই কাজগুলো করার জন্য যে যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলোর আপনি অ্যাফিলিয়েট লিংক আপনি অ্যাড করতে পারবেন আপনার ব্লগে। যেমনটা এখানে আমরা যদি দেখি যে তারা একটা আলাদা সেকশন রাখছে যেখানে ওই প্রোডাক্টের রিভিউ করতেছে। সিমিলার ইনকাম ডায়েরি যদি আমি একটা যাই, এটা একটা ভালো সাইট অ্যাফিলিয়েট নিয়ে বা অনলাইন নিয়ে দেখতে পারেন। এই সাইটও সিমিলার, আপনি দেখবেন যে ওরা বিভিন্ন ইনফরমেশন ইয়ে করে পাবলিশ করে। ওরা ঠিক প্রোডাক্ট রিভিউ হতে পারে, আলাদা একটা সেকশন থাকতে পারে যেখানে আপনি প্রোডাক্ট রিভিউ পাবেন, বাট নর্মালি যে কাজটা করে সেটা হলো ইনফরমেশন থাকে, এবং ইনফরমেশনের জন্য যে মাঝে তাদের অ্যাফিলিয়েট লিংক থাকে। এখানে ওই যে হয়তোবা তাদের অ্যাফিলিয়েট লিংক আছে, এটা তার নিজেরই সাইট আমি যদিও জানি, তো দ্যাটস ওয়াই সে তার সাইটটাকে প্রমোট করতেছে। বাট আমরা যদি দেখি ফন্ট স্ক্রল, এটাও ফ্রি হয়তোবা, কিন্তু এখানে কোথাও না কোথাও তার অ্যাফিলিয়েট লিংক থাকার সম্ভাবনা আছে। প্রোডাক্টগুলো যে তারা যে প্রমোট করে, তারা এরকম ইনফরমেশন আর্টিকেল লেখার পর যেখানে সুযোগ পায় ওই রিলেটেড প্রোডাক্টগুলো তৈরি করে। তাহলে এই টাইপের যদি আমরা সাইট তৈরি করি তাহলে নানা রকম অ্যাফিলিয়েট প্রোডাক্টস প্রমোট করার সুযোগ থাকে। আর যদি আমরা একটা স্পেসিফিক নিশ বেস সাইট তৈরি করি, যেমন যে ম্যাট্রেস সাইট আমরা দেখলাম, তাহলে শুধুমাত্র ম্যাট্রেস টাইপেরই আমরা করতে পারতেছি, প্রমোট করতে পারতেছি। তাহলে আমরা আসলে কি রকম করব? জেনারেলি যদি আমরা দেখি, আমার ব্যক্তিগত চয়েস হচ্ছে যে আসলে এই টাইপের সাইটগুলো অনেক বেটার হয়, অনেক মানুষ বুঝে যে এগুলো ইনফরমেশন রিলেটেড হেল্পফুল কন্টেন্ট। তারপরে এখান থেকে যে প্রোডাক্টগুলো রেফার করা হয় সেগুলো মানুষ অনেক বেশি সহজে কিনে। সাথে সাথে এই সাইটগুলো অর্গানিকলি লিঙ্ক পাওয়ার চান্স থাকে, মানে এখানে যেহেতু সে দরকারি অনেক কন্টেন্ট তৈরি করতেছে, অনেকে ভাবে যে এই স্বাভাবিক, আমরা দেখেই সাইটটা দেখেই বুঝতেছি যে তার কাজটা মনে হয় যে মানুষকে সাহায্য করা, দেখে বোঝা যাচ্ছে তার কমার্শিয়াল ভাবটা এত স্পষ্ট না, যদিও ভেতরে আছে। তো সুতরাং কারো যদি ইচ্ছা হয় যে এই আর্টিকেলটা ভালো লাগছে, সে সহজে লিঙ্ক দিয়ে দেয়, ওই টাইপের সাইটগুলো সহজে পাবে। কিন্তু একটা সাইট, এই সাইটগুলো লিঙ্ক পাওয়া খুবই টাফ। কে দিবে যে ও প্রোডাক্ট রিভিউ লিখছে কিন্তু এইটার পারপাসটা এই হচ্ছে তার এই প্রোডাক্টটার সম্পর্কে বলে সে অ্যাফিলিয়েট থেকে লিঙ্ক পাওয়া, তাহলে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। দ্যাটস এগুলো থেকে আসলে লিঙ্ক পাওয়া একটু কঠিন। সো তাহলে আমরা আসলে কি ধরনের তৈরি করব? আমরা আমি আগেই বলছি এখানে আসলে শিখতে হচ্ছে যে আমরা জেনারেলি চেষ্টা করব মিক্স করার জন্য। এখন গত মানে ইয়েতে বুট ক্যাম্পে আমরা যে টাইপের করছি তার মাঝামাঝি এখন দেখা যাচ্ছে যে আপনার সেই রকম এখন আর কাজ করতেছে না। এখন আবার গুগল অনেক কড়াকড়ি
ফর কন্টেন্ট। যদি দেখা যায় যে এমন কোনো সাইট পেলো যে সাইটগুলো তারা খুব বেশি ইয়ে করবে না, মানে ইউজফুল না, কন্টেন্ট গুলো ভালো না, তাহলে তারা ম্যানুয়াল পেনাল্টি দিয়ে দিচ্ছে। তো উচিত হচ্ছে সাইটগুলোকে এমন ভাবে তৈরি করা যে সাইটগুলো আপনার মনে হবে না যে শুধুমাত্র, আরেকটা সাইট দেখাতে চাই যে এই যে দেখেন, এই সাইটটা দেখে কি মনে হয় যে এটা শুধুমাত্র অ্যাফিলিয়েট সাইট, অ্যাফিলিয়েট আর্ন থেকে তৈরি হয়েছে? এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সাইটটা আসলে তৈরি হয়েছে মানুষকে সাহায্য করার জন্য। সব দরকারি ইনফরমেশন, হাউ টু গেট অল দ্য নেসেসারি নিউট্রিয়েন্টস, when you eat, মানে you don't eat meat, তারপরে ইত্যাদি ইত্যাদি সব রেসিপি, এগুলো সবই হেল্পফুল। এখানে এসে দেখেন সে এই প্রোডাক্ট রিভিউ করতেছে, অথচ অন্যান্য সাইট পাবেন শুধুমাত্র এই জুইসার নিয়েই লিখতেছে। যেমন আমি যদি এখানে খুঁজে পাই বেস্ট জুইসার, বানান ঠিক আছে নাকি, এমন বানান কিছু সাইট খুঁজে পাবো। দেখেন এই সাইটটা ওই যে টিপিক্যালি যেরকম থাকে আমরা দেখবো, এই সাইটটা শুধুমাত্র জুইসার মেশিন নিয়ে তৈরি। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সাইটটার কাজটাই হচ্ছে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করা। এই সাইটও যেটা আমরা ইয়ে দেখলাম, সরি, এই যে জুইসিং রিলেটেড, এই সাইটও আর্ন করে ফ্রম অ্যাফিলিয়েট। এই যে প্রোডাক্ট রিভিউ করে অ্যাফিলিয়েট থেকে আর্ন করে, এই সাইটটাও অ্যাফিলিয়েট থেকে আর্ন করে। দুইটার মধ্যে বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে যে অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি নন কমার্শিয়াল ইন্টেন্ট সম্পন্ন। গুগল ওই টাইপগুলোকে, সাইটগুলোকে পছন্দ করে না যেগুলো শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য তৈরি, শুধুমাত্র অ্যাফিলিয়েটের জন্য তৈরি। তা আমাদের এবারে টার্গেট থাকবে যে আমরা আসলে চেষ্টা করব যে শিখবো যে কিওয়ার্ড রিসার্চ বা আদার্স করা, কিন্তু আপনাদের আলটিমেট টার্গেট থাকবে কিছু সাইট, অন্তত একটা দুইটা সাইট যেগুলো লং টার্ম কাজ করবেন, সেগুলো যেন এই টাইপের, এই যে সাইট যেটা আমি দেখালাম, জুইস বেস্ট জুইসার, ইনকাম ডায়েরি, তারপরে ফটোগ্রাফি স্কুলস যে সাইটটা আমি দেখালাম, কিংবা জুইসার ফর হেলথ সাইটটা করে গেল, হ্যাঁ জুইসিং ফর হেলথ, এই যে সাইটটা, এই টাইপের সাইটগুলো তৈরি করা। আপনাদের আলটিমেটলি যদি এরকম সাইটগুলো তৈরি করতে পারেন, সেগুলো লং টার্ম আর্ন করতে পারবেন। কিছু কিছু সাইট আপনার প্র্যাকটিস করার জন্য বা শেখার জন্য বা সহজে আর্ন করার জন্য আপনি ওই প্রোডাক্টের রিভিউ টাইপের, প্রোডাক্ট রিভিউ টাইপের আপনি সাইট তৈরি করতে পারেন। আমরা সাধারণত দুইটাই মিক্স করব, শুরু করব একেবারে বেসিক দিয়ে, বাট আলটিমেটলি যেন এই টাইপের সাইটটা তৈরি করা যায়। সো এখানে একটা জিনিস। সো আরেকটা সাইট আমি দেখাতে পারি, যে কফি ডিটেকটিভ সাইটটা আপনারা দেখতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। ইনকাম ডায়েরি নোট নিয়ে রাখতে পারেন। চুইসিং ফর হেলথ দিচ্ছি কিনা আমি জানি না। এই সাইটে আবার দেখেন, সরি, কত ডিফারেন্ট। একটা দিচ্ছিলাম কফি ডিটেকটিভ, এখানে দেখাচ্ছি আমি এই সাইটটা। তাহলে আমরা যে বললাম সাইটটা আর্ন করে কিভাবে, সাইটের রেভিনিউ মডেল কি, আমরা যদি দেখি এই সাইটটারও প্রধান রেভিনিউ মডেল হচ্ছে কফি মেশিন আপনার প্রমোট করে অ্যাফিলিয়েট করে আর্ন করা। তো এখানে দেখবেন যদিও সে তার কফি আর মেশিন গুলো বা এই যে বেস্ট কফি মেকার বা সিঙ্গেল কফি মেকারস এগুলো রিভিউ করলো, রিভিউ করার পর সে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতেছে, সেখান থেকে আর্ন করবে, এটাও তার প্রাইমারি মডেল। আবার আমরা যদি এখানে যাই, বেস্ট কফি মেকার রিভিউস, এই সাইটটা দেখেন একই অবজেক্টিভস, দুজন একই রকম কাজ করে আর্ন করবে, কিন্তু দুজনের সাইটের ধরন টোটালি আলাদা।
তো আমরা এই টাইপের সাইটও তৈরি করতে চাই, আবার সাথে সাথে লং টার্মের জন্য এটা শর্ট টার্ম, কিছুদিন ভালো করবে কিছুদিন কমে যাবে, শুরুতে হয়তো এরকম করলেন, কিন্তু আলটিমেটলি আপনার টার্গেট থাকবে এরকম ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করা। সো ভালো যদি করতে হয়, লং টার্ম কাজ করতে হয়, তাহলে এবং অর্গানিকলি লিঙ্ক পেতে হয়, গ্রো করতে হয়, খুব ভ্যালুয়েবল করতে হয়, যেটা অনেকদিন কাজ করা যায়, এই টাইপের সাইট বানাতে হবে। এটা হলো মেইন। তো এই জায়গায় আসতে একটু সময় লাগবে, একটু কষ্ট করতে হবে, বাট আলটিমেট গোল গুলো এরকম। তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের যে অপশন গুলো আছে, আমরা কি টাইপের সাইট তৈরি করব। তো শুরু করব হয়তোবা এরকম সাইট দিয়ে, কিন্তু আমাদের আলটিমেটলি গোল থাকবে যে আপনারা এই টাইপের সাইট তৈরি করবেন, এই টাইপের, কিংবা জুইসিং মেশিন হেলথ যে সাইটটা দেখলাম সেরকম। এখন আসেন যে একটা অ্যাভারেজ সাইট তৈরি করার স্টেপস গুলো কি। স্টেপটা হচ্ছে প্রথমত নিশটা চুজ করতে হয়, কিওয়ার্ড চুজ, তারপরে কিওয়ার্ড, তারপর প্রোডাক্ট, এরকম হতে পারে। কিন্তু আমরা আসলে নিশ এবং কিওয়ার্ডস চুজ করব প্রোডাক্ট ভিত্তিক, মানে আমরা ওয়াই ওয়াই দেখতে পাচ্ছেন না? ওকে ওকে। সো আমরা এখন অ্যাফিলিয়েট সাইট তৈরি করার যে স্টেপস গুলো আছে সেটা, প্রথমত মানে নিশ, কিওয়ার্ডস, প্রোডাক্টস, এই জিনিসগুলো আমাদের চুজ করে ফেলতে হবে। সো এটা আমরা উল্টেও দিতে পারি অ্যাকচুয়ালি, নিশ, প্রোডাক্টস, নিশ অথবা প্রোডাক্টস, সেখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমরা সরাসরি কেন বলতে পারি নাই যে আমরা চুজ করলাম নিশ, নিশ চুজ করার প্রোডাক্টও চুজ করলাম, তারপর কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম যে আমাদের যথেষ্ট পরিমাণে কিওয়ার্ড নাই, তাহলে আমরা মানে যে কিওয়ার্ড গুলোতে আমরা র্যাঙ্ক করব। আমাদের সাফল্যের জন্য আমি আরেকটা জিনিস বলি যে একটা সাইট আমরা আগে বললাম যে তারা কিভাবে আর্ন করে, তারা আর্ন করে যদি তাদের পেজগুলো গুগলে র্যাঙ্ক করে এবং সেখান থেকে ট্রাফিক আসে, তারপরে সেই ট্রাফিক ভিজিটর্স তাদের পেজগুলোতে লিঙ্ক ক্লিক করে মার্চেন্ট অ্যাকাউন্টে যায়, মার্চেন্ট সাইটে যায় এবং সেখান থেকে কেনে, তখন আর্ন করে। তাহলে একটা সাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, সব পেজ তো আর একসাথে র্যাঙ্ক করে না, যে কয়টা পেজ র্যাঙ্ক করবে সেই কয়টা পেজ দিয়ে তারা ট্রাফিক পাবে। পেজ থাকে অনেক, আবার এমন সাইট থাকে যাদের প্রায় অধিকাংশ পেজে র্যাঙ্ক করে তারপর ট্রাফিক পায়। তার মানে এই, যদি আমি বলি যে একটা সাইটের আলাদা আলাদা করে পেজগুলো র্যাঙ্ক করে এবং আলাদা আলাদা করে ট্রাফিক পায়, তাহলে ধরে নিলাম একটা সাইটের 50টা পেজ আছে, কিন্তু 10টা র্যাঙ্ক করলো, তাহলে 10টার মতো করে তারা ট্রাফিক পাবে, ভিজিটর পাবে। আবার একটা সাইটের 50টা আছে, 40টা পেজ র্যাঙ্ক করে, তাহলে তারা 40টা র্যাঙ্ক পাবে। একটা সাইটে 1000 পেজ আছে, কোনোটা র্যাঙ্ক করে না, তাহলে সে ট্রাফিক পাবে না। তাহলে যতগুলো পেজ আছে সেই পেজগুলো কোনটা কোনটা র্যাঙ্ক করে সেটার উপর ভিত্তি করে ট্রাফিক পাবে। তাহলে এই যে পেজগুলো তৈরি হচ্ছে, এই পেজগুলো সাধারণত এক একটা ট্রাফিক কিওয়ার্ডকে টার্গেট করে তৈরি করে। এখন আমি যদি দেখি যে আমি যেই নিশ নিয়ে কাজ করব সেই নিশে 50টাও কিওয়ার্ড পাই নাই যে কিওয়ার্ড গুলো দিয়ে আমি র্যাঙ্ক করতে পারি সম্ভাব্য, তাহলে আমার ওই প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করলে লাভ হবে না। আবার দেখা যাচ্ছে যে আমি এমন কিওয়ার্ড পেলাম যে 5-6টা কিওয়ার্ড পেয়েছি, খুবই সার্চ ভলিউম খুব ভালো, র্যাঙ্কও আমি করব, কিন্তু এটার দিয়ে অন্যান্য কিওয়ার্ড গুলো আমি মানে আর কিওয়ার্ড পাচ্ছি না, তাহলে এটাও আমি নিতে পারি যে এটা হয়তো পরিসরটা ছোট হবে, কিন্তু আমি র্যাঙ্ক করব, ট্রাফিক পাবো। তাহলে আমার যদি সুযোগ থাকে তাহলে আমি আরেকটা সাইট হয়তো নিব, তৈরি করব এরকম। সো প্রসেসটা হচ্ছে প্রথমত নিশ প্রোডাক্ট চুজ করে কিওয়ার্ড রিসার্চ করবো, আবার কিওয়ার্ড রিসার্চ করে যদি দেখি যে ভালো হচ্ছে না, তাহলে আমি আবার আগের জায়গায় যাব, নিশ প্রোডাক্ট চুজ করব, প্রোডাক্ট চুজ করে আবার কিওয়ার্ড রিসার্চ করে দেখবো যে এনাফ কিওয়ার্ডস আছে কিনা। এইটা মোটামুটি সাইক্লিক ওয়েতে চলবে যতক্ষণ পর্যন্ত আমি নির্দিষ্ট পরিমাণের কিওয়ার্ড না পাবো যে কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করব, ওই নিশটা আমরা চুজ করব না।
ঠিক আছে। তো সিলেকশন স্টেপ নাম্বার 1 হচ্ছে এটা। এটা হওয়ার পরের কাজ কি, যখন আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা ধরে নিলাম যে আমরা টার্গেট একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে আমাদের অন্তত 100 পেজ তৈরি করতে পারবো এরকম কিওয়ার্ড আছে কিনা, ধরে নিলাম যে আমরা পেলাম। পরের স্টেপসটা কি, কিওয়ার্ড গুলো দিয়ে প্যারালালি অনেকগুলো কাজ হতে পারে। সেটা হলো আমার পরের ধাপ হচ্ছে আমার ডোমেইনটা রেজিস্টার করা। ডোমেইন আগে না, ডোমেইনটা হবে পরে। অনেকে ডোমেইন আগে কিনে ফেলে, রং। ডোমেইন কিনতে হবে এই কিওয়ার্ড রিসার্চ করে শেষ করার পর। ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসের ডিজাইন চেঞ্জ করতে হবে, লগো লাগাতে হবে এরকম। সাথে সাথে কন্টেন্ট তৈরি করতে হবে, রাইটারকে দিতে হবে। রাইটার ওই যে কিওয়ার্ড গুলো চুজ করলাম, রাইটারকে দিলাম, রাইটার কন্টেন্ট তৈরি করলো, সে কন্টেন্ট গুলো আমাদের কাছে আসলো, আমরা সাইটে অ্যাড করলাম। সাইটে অ্যাড করার সময় আমাদের কি করতে হবে, অন পেজ বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং, তারপরে কিওয়ার্ড গুলো ঠিকমতো ব্যবহার হয়েছে কিনা সেটা সেটা আমরা শিখবো কিভাবে করতে হয়। সো আমাদের এই ধাপে এসে এটা করতে হবে। সো কি হলো, আমাদের নিশটা চুজ হলো, প্রোডাক্ট চুজ হলো, কিওয়ার্ড চুজ হলো, ডোমেইন, তারপর ধাপে এসে আমরা হোস্টিং কিনলাম, আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করলাম, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, সাইটের ডিজাইনটা ঠিক করলাম, থিম প্লাগইন এগুলো ঠিক করলাম, করার পর প্যারালালি রাইটার আমাদের কন্টেন্ট গুলো লিখলো, কন্টেন্ট গুলো আমাদের কাছে চলে আসলো, আমরা অন পেজ করতেছি, সাইটে অ্যাড করতেছি। সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই এখানে এই সাইট ক্রিয়েশনের সাথে সাথে প্যারালালি আমরা করতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো ক্রিয়েট করা। এটা প্যারালালি হতে পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, পেজ করতে হবে, সেগুলো আমরা করলাম। সো কন্টেন্ট যখন আমরা পাবলিশ করব তখন আমরা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতেছি, এটা হলো মেইন। তারপর হচ্ছে আমাদের এই কাজগুলো যখন রেডি হয়ে যাবে, পরে কাজ কি, অন পেজ হয়ে গেল, সাইটে অ্যাড হলো, পরে কাজটা হচ্ছে আমাদের অফ পেজ, মানে যেটা হলো লিঙ্ক তৈরি করার কাজ আমাদের করতে হবে। অনগোয়িং কি হবে, আমরা তো করলামই, আমাদের দুইটা কাজ একসাথে তো আর সব কন্টেন্ট চলে আসবে না, একসাথে সব আমাদের লিঙ্ক আমরা পাবো না। প্রথমত আমরা যদি 30টা পেজ তৈরি করে ফেলি, ফার্স্ট 30টা পেজ করার পর সেট আমরা ধরে নিলাম যে আমরা প্রথম সেট আপটা হচ্ছে আমাদের 30টা পেজ রেডি হয়ে গেছে। পরের অনগোয়িং কাজটা থাকবে নতুন নতুন লেখা। ধরে নিলাম যে আমি প্রতি মাসে 5টা বা 10টা পেজ অ্যাড করতেছি বাজেট অনুসারে, লিঙ্কস তৈরি করা, তারপরে কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসটা করা। তাহলে এই কাজগুলো আমাদের অনগোয়িং চলবে। আমরা যে বলছিলাম যে আমাদের 20% ডেভেলপমেন্ট, বাকি কাজগুলো আমাদের প্রমোশন। তাহলে এই কাজগুলো আমরা যত বেশি করতে পারবো, আসলে লিঙ্কসে দেখা যাবে যে অনেক কঠিন কাজ, অনেক কষ্টের কাজ, এই জায়গাতে আমাদের বেশি সময় দিতে হবে। কন্টেন্ট তো আমাদের রাইটার লিখবে, আমরা অ্যাড করলাম, পাবলিশ করলাম, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম, পাশাপাশি আমাদের লিঙ্কস গুলো তৈরি হবে। তাহলে আমাদের সাইট তৈরির স্টেপস গুলো কি, মোটামুটি ক্লিয়ার। আমাদের নিশ বা প্রোডাক্ট চুজ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে আমরা যে টার্গেট করব, যত সংখ্যক কিওয়ার্ড আমাদের লাগবে, যত সংখ্যক পেজ আমরা তৈরি করব, সেই নির্দিষ্ট পরিমাণ যদি না পাই তাহলে আমরা আর একটা নিশ নিব, আর একটা প্রোডাক্ট নিব। তারপর হচ্ছে যদি আমাদের এই ফেজটা শেষ হয়ে গেলে আমরা সাইট ক্রিয়েশনের দিকে যাব। সাইট ক্রিয়েশন মানে হচ্ছে আমাদের ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, ডিজাইন লাগবে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব, সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো তৈরি করে ফেলবো, রাইটার কাছে পাঠাবো, সে কন্টেন্ট লিখবে, সে পাঠানোর সাথে সাথে আমরা অন পেজ করব। অন পেজ রেডি হয়ে গেলে আমরা লিঙ্ক তৈরি করব। এছাড়া আমাদের সোশ্যাল অপটিমাইজেশন বলতে ওই যে শেয়ার করার জন্য, এটা আসলে সাইট ক্রিয়েশনে এখানে যাবে, প্রোফাইল তৈরি করা এবং অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া। আমাদের কন্টেন্ট গুলো মানে যাতে লোকজন পড়লে শেয়ার করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের রাখতে হবে। বিভিন্ন প্লাগইন আছে, বানানটা একটু ঠিক করে নেই, এটা হবে আমাদের কাজ। ঠিক আছে, পরের ধাপ কি, এখন আমাদের যেটা জানতে হবে, গুড, এই যে নিশ আমরা চুজ করব, গুড নিশ এবং ব্যাড নিশ কি। নিশ সম্পর্কে আমাদের কোন জিনিসটা আসলে জানতে হবে, সেটা হলো যে গুড নিশ কি, ব্যাড নিশ কি, এটা আমাদের জানতে হবে। আর
আমরা অন্য সাইট থেকে কিভাবে আইডিয়া পেতে পারি, যেহেতু আমরা সাধারণত যে বিষয়ে এক্সপার্ট সেই ধরনের বিষয়ে যদি সাইট তৈরি করে তাহলে সে ভালো করতে পারে, সে কন্টেন্ট তৈরি করতে পারে। যেহেতু আমরা কোনো বিষয়ে এক্সপার্ট না, আমরা প্রফিটেবল একটা স্কোপ আছে, যে সেই স্কোপটা ভিত্তিকে আমরা কাজ করব, তাহলে আমাদের কিন্তু মানে অন্যদের সাইট থেকে, অন্য সাইটগুলো থেকে আইডিয়াটা নিতে হবে। আমাদের সাইটে দেওয়া আছে যে অনেকগুলো বড় বড় সাইট আছে, যে সাইটগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি যে কোন ধরনের নিশগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। গুড চয়েস হচ্ছে সাধারণত ওই নিশটা ভালো হবে যে নিশটা, যে প্রোডাক্টগুলো এভারগ্রিন হয়, মানে সব সময় লাগবে, এই ধরনের একটা চয়েস। আর যেই কিওয়ার্ডগুলো, যেই নিশে প্রোডাক্টগুলোতে আমি ভালো কমিশন পাবো, অ্যাটলিস্ট 8 থেকে $10 পাবো প্রত্যেকটা প্রোডাক্ট সেল হলে, সেরকম। প্লাস অবশ্যই আমার ডিসেন্ট অ্যামাউন্ট অফ ট্রাফিক থাকতে হবে বা ভিজিটর থাকতে হবে, মানে কিওয়ার্ড থাকতে হবে যেটাতে আমি ভিজিটর পাবো, এবং ভিজিটর পাওয়ার শর্ত হচ্ছে র্যাঙ্ক করে, তাহলে ইজিলি র্যাঙ্ক করতে পারি এরকম পর্যাপ্ত পরিমাণে যদি কিওয়ার্ড থাকে, সেটাই আমার জন্য ভালো নিশ। খারাপ নিশ হচ্ছে যেটা সিজনাল, যেখানে আমি প্রোডাক্টগুলো থেকে ভালো কমিশন পাবো না, আর অনেক কম্পিটিটিভ, এবং আমার পর্যাপ্ত পরিমাণে আমি কিওয়ার্ড পাচ্ছি না যেটা আমি লিখতে পারবো, যেটা আমি র্যাঙ্ক করব, এবং লেখার স্কোপসটাও কম। এরকম নিশ যদি হয় তাহলে সেটা ভালো না। তো আমরা নেক্সটে একটু দেখবো যে কয়েকটা, মানে একটা হিন্টস দেই, এটা বোঝা যায় কিভাবে যে আমরা তো অ্যামাজনে যাব, অ্যামাজনের আমরা যদি ক্যাটাগরিতে যাই, অনেক ওয়েতে নিশ চুজ করা যায়। যেহেতু আমরা অ্যামাজন বেসড সাইট তৈরি করবো, আমাদের আসলে অ্যামাজনেই যেতে হবে। সো অ্যামাজনের এই যে ক্যাটাগরিতে যদি আমরা যাই, এখানে ক্যাটাগরিগুলো আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকে আমরা দেখতে পারি যে এই প্রোডাক্টগুলো কেমন। ফর এক্সাম্পলস আমরা হোম অ্যান্ড গার্ডেনের কিচেন অ্যান্ড ডাইনিং এটাতে গেলাম, এখানে যদি প্রোডাক্ট দেখি প্রচুর প্রোডাক্ট আছে, তাই না? সো কফি অ্যান্ড এটা চুজ করলাম, এটা নিলাম। এখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেলস কেমন, রিভিউ সংখ্যা কেমন, এটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে আসলে এই নিশটা কত পপুলার। এবং এখানে দেখেন, যদি এরকম হইতো যে এই নিশে, এই ক্যাটাগরিতে মাত্র 4টা প্রোডাক্ট আছে, 4টায় এই 200-300 করে সেল হয়েছে, তার মানে দিস ক্যাটাগরি বা এই নিশটা কখনো প্রফিটেবল হবে না, কারণ সামান্য কিছু নিডস আছে। এখানে দেখতেছি অনেক টাইপের প্রোডাক্ট এবং সবগুলি সেল হয়েছে। দেখেন এই যে রেটিং পাচ্ছে, তার মানে সেল হয়েছে। তাহলে কত কত অ্যামাউন্টে সেল হয় সেটা দেখাচ্ছে এখানে। প্রাইস দিয়ে আমরা দেখতে পারতেছি, ওইটা আমি পরে আমরা অ্যানালাইসিস করব, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টে সেল হয়, তার মানে প্রচুর ক্লায়েন্ট, তাহলে এই নিশটা অনেক বিগ। এমন যদি ক্যাটাগরি আমরা পাই যে ক্যাটাগরিতে মাত্র কয়েকটা প্রোডাক্ট, অল্প কিছু সেল হচ্ছে, তাহলে সেটা আসলে নট গুড জিনিস। তাহলে যেটা ইন ডিমান্ড সবসময় থাকে সেরকম আমাদের নিতে হবে। আর এই যে কফি মেশিন, এটা দেখে বোঝা যাচ্ছে যে সারা জীবনের মানুষের লাগবে। তো আমরা যদি একটা গরম কাপড়, ক্রিসমাসের কাপড়ের কথা বলি, ক্রিসমাস রিলেটেড প্রোডাক্টের কথা বলি, কিংবা ওই যে বললাম যেমন এই যে এইটা হচ্ছে স্নো রিমুভাল, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। খেয়াল করে দেখেন এই প্রোডাক্ট নিয়ে লিখলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে যে এটা শুধু একটা নির্দিষ্ট সিজনেই লাগবে, সবসময় লাগবে না, তাহলে এই প্রোডাক্ট আমরা নিব না। সো নিশ চুজ ইয়ে হলো যেগুলো আমাদের সবসময় দরকার হয়। আর ভালো নিশের বৈশিষ্ট্য নিয়ে প্রচুর ওয়েবে আছে, আমি ডিটেল যাচ্ছি না, ওখানে আপনি দেখতে পারবেন। আমরা কাজ করব অ্যামাজন নিয়ে। সো অ্যামাজনে যখন আমরা যাব, সেই বিষয়গুলো, মানে যখন আমরা নিশ চুজ করব সেখানে আমরা আরো ডিটেল আলোচনা করব। কিওয়ার্ড রিসার্চ আমাদের প্রথম ধাপটা হচ্ছে আমরা কি করব, অ্যামাজনে যাব, একটা প্রোডাক্ট ক্যাটাগরি নিব, প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা কতগুলো ক্রাইটেরিয়া বেসিস দেখবো যে ওই প্রোডাক্টগুলো আছে কিনা, প্রোডাক্টের ওই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তারপর আমরা সেই প্রোডাক্ট, সেই নিশ ভিত্তিক রিসার্চ করব।
কিওয়ার্ড রিসার্চ করব। আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা 300 থেকে $1000 আর্ন করতে পারি, এরকম একটা ধরে নিলাম, মিনিমামটাই বলি যে $300-400 আর্ন করতে পারি, এরকম একটা সাইট বানাবো। $300 আর্ন করে এরকম সাইট যদি শুরুতে আপনি বানাতে পারেন তাহলে ইউ আর সাকসেসফুল। দেন পরেরটা হবে $1000, পরেরটা হবে $2000। বাট প্রথমে বিগ আশা করার দরকার নাই, যেহেতু ইউ আর জাস্ট আ স্টার্টার। একটা স্টার্টার হিসাবে শিখে একটা প্রফিটেবল সাইট তৈরি করতে পারাটাই হচ্ছে বিগ জব। কিন্তু কেউ যদি এর চেয়ে বাইরে করে ফেলে ফাইন, কিন্তু মিনিমাম $300 আর্ন করে এরকম একটা সাইটে যদি আমরা টার্গেট করি, তাহলে আমাদের $10 করে যদি আমরা প্রফিট করি, কমিশন পাই, তাহলে আমাদের বাইং ট্রাফিক কত হইতে হবে এখানে আমরা একটু ক্যালকুলেট করে নিই। আমাদের টার্গেট হচ্ছে $300। আমরা চাই যে একটাতে $8 করে আর্ন করব, তাহলে প্রায় 38টা সেল হইতে হবে মাসে। ঠিক আছে, তাহলে 38টা যদি সেল হয়, আমরা ধরে নিলাম প্রতি 100 জন বাইং ট্রাফিক মনে রাখতে হবে, প্রতি 100 জন বাইং ট্রাফিকের মধ্যে 5 জন কিনবে। তাহলে এটার কত গুণ? প্রায় 20 গুণ আমাদের ট্রাফিক লাগবে। তার মানে 1000-এর মতো বাইং ট্রাফিক যদি আমাদের সাইটে আসে, তাহলে আমরা আর্ন করতে পারবো $300। এখন 1000 বাইং ট্রাফিক, তার মানে সব ট্রাফিক কিন্তু বাইং হবে না, আমাদের প্রোডাক্ট রিলেটেড 1000 হইতে হবে। তাহলে 1000 যদি হইতে হয়, আমরা যদি জানি যে আমরা যদি এরকম পাই যে 300 সার্চ ভলিউমের, আচ্ছা আরেকটু কমাই নেই, আমাদের যদি এরকম 5টা পেজ থাকে, কথার কথা 5টা পেজ থেকে আমরা এই ক্যালকুলেশনটা আমি একটু ভালো করে দেখাতে হবে, যে এরকম যদি থাকে যে আমরা 5টা পেজ পেলাম, যে 5টা পেজ র্যাঙ্ক করলে আমাদের এরকম 1000 ট্রাফিক আসবে, দেন আমরা ওই সাইটে তৈরি করতে পারি। আবার যদি দেখি যে 5টা পেজে হচ্ছে না, আমাদের কি লাগবে? 1000 বাইং ট্রাফিক। 1000 বাইং ট্রাফিক সাধারণত যদি আপনি ফার্স্ট পেজে থাকেন, ফার্স্ট পেজে প্রথমে থাকেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি আসলে 50% ট্রাফিক পাবেন। আসলে 40%, নট 50%, 40% প্রথম থাকলে ফার্স্ট পেজে। আমরা ধরে নিলাম ফার্স্ট 1 to 3 মানে 20% ট্রাফিক পাবো, যেটা সার্চ ভলিউম। তো কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি 200 হয়, মাসে 200, তাহলে এটা 20% কত? ইন্টু 20% হচ্ছে 0.2, 1200। নো সরি, ভুল করছি আমি। আমরা বলছি যে যদি সার্চ ভলিউম 200 হয়, 200-র 5 ভাগের 1 ভাগ হচ্ছে 40, 20% ইজ হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাহলে 40টা ট্রাফিক পাবো আমরা, 40টা ভিজিটর। যদি কোনো পেজের সার্চ মানে কিওয়ার্ডের সার্চ ভলিউম হয় 200, সেটাতে যদি আমরা 1 to 3 তে র্যাঙ্ক করি, যদি আমরা 5 ভাগের 1 ভাগ ট্রাফিক পাই, তাহলে 40 হয়। তাহলে আমাদের টার্গেট কত? 1000। 1000 ভাগ, কি করতেছি আমি, 1000 ভাগ 40, আমি কি ঠিক আছি? 1000 25, তাহলে আমাদের এরকম 25টা পেজ থাকতে হবে, যে পেজগুলোতে আমরা অবশ্যই 1, 2, 3 এর মধ্যে থাকবো, এবং যাদের মিনিমাম সার্চ ভলিউম হচ্ছে 200। তাহলে দেখেন, এই আমরা 25টা পেজ যদি পাই, 25টা কিওয়ার্ড আমাদের পেতে হবে, যেগুলোতে অবশ্যই আমরা, এখানে খেয়াল রাখেন, যেগুলো 100% শিওর যে আমি 1 to 3 তে থাকবো, এবং যাদের সার্চ ভলিউম 200, তাহলে আমরা $300 একটা সাইট তৈরি করার চিন্তা করতে পারি, মানে আশা করতে পারি যে করবে। ক্লিয়ার? সো এই যে ক্যালকুলেশনটা নানাভাবে হতে পারে, আপনি স্ট্র্যাটেজি এরকম হইতে পারে যে আপনি একটা কিওয়ার্ড থেকেই তো 5000 সার্চ ভলিউম,
বা 10,000 সার্চ ভলিউম আপনি নাম্বার ওয়ানে চলে আসছেন, আপনার 1,000 ট্রাফিক আসতেছে, ইউ আর আর্নিং মানি। এটাও পসিবল। সো আমাদের যে স্ট্র্যাটেজি যেটা থাকবে কিওয়ার্ড রিসার্চের, সেটা হলো আমরা ধরে নিলাম যে আমাদের যেহেতু লিঙ্ক তৈরি করা খুব কঠিন, লিঙ্ক না হলে র্যাঙ্ক করে না, আমরা আসলে মূলত আমাদের স্ট্র্যাটেজিটা থাকবে লং টেল বেসড। লং টেল বেসড হচ্ছে যেগুলো শুধুমাত্র কন্টেন্টের কারণে আমি র্যাঙ্ক করব, এরকম আমাদের টার্গেট থাকবে সেটা। সো আমরা টার্গেট করব 200, মিনিমাম 200 সার্চ ভলিউমের 25টা কিওয়ার্ড, যেগুলোতে আমরা নাম্বার 1 2 3 থাকবো। তাহলে যদি এরকম হয় 100, 40টা, কয়টা, 25টার মধ্যে দেখা যাচ্ছে যে 15টা পেলাম, আর বাকিগুলো কি হবে? বাকিগুলো তাহলে কোনোটা যদি, বাকিগুলো যদি 100 হয় তাহলে ওইটা ডাবল হয়ে যাবে। এরকম সংখ্যা আমরা হিসাব করবেন আপনারা। সেই ফর্মুলাটা আমি কাল স্ট্র্যাটেজি নিয়ে যখন আলোচনা করব তখন আমরা আরেকটু ডিটেল একটা ক্লিয়ার পিকচার দিয়ে দিব, খুব সহজ হয়ে যাবে। এখন যতটুকু বললাম মাথায় রাখেন। সো কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমাদের মূল যে জিনিসটা অবশ্যই জানতে হবে, এই যে বললাম 25টা পেজ মানে অবশ্যই র্যাঙ্ক করতে হবে এরকম। আমরা কখন বুঝবো যে অবশ্যই র্যাঙ্ক করবে? কম্পিটিশনটা যখন জিরো, কোনো কম্পিটিশন নাই, তখনই আমরা র্যাঙ্ক করব। সো কম্পিটিশন যদি আমি অ্যানালাইসিস করতে না জানি, তাহলে আমি কিভাবে বুঝবো যে কম্পিটিশন জিরো না বেশি? তাহলে আমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করার জন্য শিখতে হবে কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে হয়। আমরা সেটা শিখবো। কিভাবে অন পেজ অ্যানালাইসিস করতে হয় সেটাও আমাদের শিখতে হবে। আপনারা এসইও শিখতে চাচ্ছিলেন, এই এসইওর বিষয়টা এখানে চলে আসে। তারপর কিভাবে লিঙ্ক অ্যানালাইসিস করতে হবে সেটাও আমাদের শিখতে হবে, এবং সেই ধাপগুলো জানতে হবে। এগুলো আমরা একে একে জানা শুরু করব। এবং র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো কি, কেন একটা পেজ র্যাঙ্ক করে, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা অ্যানালাইসিস করব কিভাবে, কিভাবে আমরা বুঝবো যে আমরা র্যাঙ্ক করব, এবং ওই ফ্যাক্টরস গুলো আমাদের জন্য বিল্ড করব কিভাবে। আর কম্পিটিটরদের যদি থাকে তাহলে সেটা কখন আমাদের জন্য হার্ড, কখন আমাদের জন্য সহজ, সেটা বা তার সাইটে কোন এলিমেন্ট গুলো মিসিং, কোনগুলো আছে, সেটা আমরা বুঝবো না যদি আমরা এই র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো সম্পর্কে না জানি। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের এই নলেজটা অবশ্যই লাগবে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব, একটা একটা ধাপ করে আমরা আগাতে থাকবো। সাইট ক্রিয়েশন, এটা খুবই সহজ। গুড ডোমেইন নেম, কিভাবে ডোমেইন নেম চুজ করব। ডোমেইন নেম সিলেকশনের সময় সাধারণত আমরা ডিটেল আলোচনা করব যে আমাদের অবশ্যই একটা গুড ডোমেইন সিলেক্ট করতে হবে। এই পর্যায়ে আমাদের যেটা জানতে হবে যে আমাদের এই সাইট ক্রিয়েশনের প্রসেসে অবশ্যই আমাদের একটা ভালো ডোমেইন হইতে হবে, যে ডোমেইনটা ব্র্যান্ডেবল হবে, বা যে ডোমেইনটা, যেমন কেউ কফি মেকার্স নিয়ে রিভিউ করে, সে যদি xyz.wz.com দেয় তাহলে কেউ বুঝবে না। যেমন কফি এরিয়া ডট ওআরজি একটা দিল, তাহলে আমরা নাম দেখেই বুঝতেছি এটা আসলে কি ধরনের কন্টেন্ট এই সাইটে আছে। তো আমাদের টার্গেট থাকবে এমন ডোমেইন চুজ করা যেটা শর্ট, নট মোর দেন 15 ক্যারেক্টার্স এর বেশি, যেখানে আমরা আমাদের ডোমেইন দেখে মানুষ বুঝে যে এই ডোমেইন থেকে ভালো কিছু, ভালো কন্টেন্ট আশা করতে পারি। সাধারণত ধরেন প্রোডাক্ট রিভিউজ ডট কম দিল, আমরা দেখেই বুঝতেছি এটাতে সব রিভিউজ করে। কিন্তু আমরা দেখলাম যে প্রোডাক্ট বাইং গাইড ডট কম, তাহলে আমরা বুঝতেছি এখানে আসলে মানুষকে বাইং গাইড কেনার জন্য সাহায্য করতেছে। সো আমরা এরকম ডোমেইন নিব যে ডোমেইনের দুইটা পারপাস হয়, একটা হচ্ছে নট, মনে যাতে না হয় যে এটা শুধুমাত্র কমার্শিয়াল ইন্টেন্ট নিয়ে তৈরি করছে, এরকম যাতে মনে হয় ডোমেইনটা দেখে যে এটা আসলে মানুষকে হেল্প করার জন্য করছে। হেল্প করে যদি আপনি আর্ন করেন কোনো সমস্যা নাই, কিন্তু খুব খালি আর্ন করতে চাচ্ছেন, খুব মানে সাইটের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে ক্লিক করানো, অ্যাফিলিয়েট সাইটে নিয়ে যাওয়া, দেন রং। ওই ওই ইন্টেনশন আসলে না গুগল পছন্দ করে, না অন্য ব্লগাররা পছন্দ করবে। যদি অন্য ব্লগাররা পছন্দ করে না করলে আপনি লিঙ্কও পাবেন না অটোমেটিক। আর গুগল পছন্দ না করলে আপনি লিঙ্ক পাবেন না। হোস্টিং, সো এটা বাংলাদেশে যদি কোনো হোস্টিং আপনার পছন্দ থাকে আপনি কিনতে পারেন, আর যদি না হয় তাহলে বাইরে থেকে কিনবেন। ব্লু হোস্ট আছে, হোস্টগার্টার আছে। তো এটা কিভাবে করতে হবে এখনই একটু যোগাযোগ করে শিখে নেবেন। এগুলোর ধাপে ধাপে শেখানো ইটস নট, এটা দরকারই নেই, এটা যে কেউ নিজে নিজে শিখতে পারে। কেউ যদি নিজ সাইট তৈরি করতে আসে, কোনো ইনফরমেশন, বেসিক ইনফরমেশন গুলো গুগল থেকে সার্চ করে বুঝার ক্ষমতাটা থাকতে হবে। স্পিন, বলে না, স্পিন না, স্পুন ফিড বলে, মানে চামচ দিয়ে খাওয়ানো, ওই রকম টেন্ডেন্সি থাকলে আসলে কেউ ভালো করবে না। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ইউটিউবে প্রচুর ইয়ে আছে, আমরা একটু দেখাবো।
বাট ইউটিউবে প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর ব্লগ আছে, এগুলো আস্তে 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 শিখে ফেলা যাবে। কিন্তু শুরু থেকে কিভাবে করা যায় সেটা আমরা বেসিক দেখাই দিব, সমস্যা হবে না। তাহলে সাইট ক্রিয়েশন প্রসেসে আমাদের এই জিনিসগুলো আমাদের চলে আসবে। কন্টেন্ট, আমরা সবসময় বলি কন্টেন্ট হচ্ছে আমাদের খুবই দুর্বলতম জায়গা। আজকে একটা ইয়ে ইয়ে করলাম, কন্টেন্ট রিলেটেড একটা আর্টিকেল, সেটা অনেক একটু অ্যাডভান্স, এটা আসলে রাইটারদের জন্য, কিন্তু আপনারা যদি জানেন তাহলে সুবিধা রাইটারদের জন্য সাথে কাজ করে। আপনার কি ধরনের কন্টেন্ট চাইবেন, আপনার নলেজটা ডেভেলপ হবে। একটা জিনিস হচ্ছে, আমরা যত কিছু করি আমাদের প্রোডাক্টটা হচ্ছে কন্টেন্ট। আমাদের সাইটের মানুষ এসে কি পাবে? এই যে রিসার্চ করলাম সেটা দেখবে না সে, সাইট যে ডিজাইন করলাম সে তো দেখবে হ্যাঁ সাইটটা হলো। আমরা যে এত স্টেপস করলাম, রাইটারের সাথে যোগাযোগ করলাম, ট্রেনিং করলাম, বা কন্টেন্ট লেখার জন্য রাইটারের সাথে যোগাযোগ করলাম, কিছুই সে দেখবে না। সে এসে দেখবে যে আমাদের সাইটের কন্টেন্ট গুলো, কি আর্টিকেল আছে, কি ইনফরমেশন আছে সেটা। সো আমাদের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কন্টেন্ট। সো আমরা যদি কন্টেন্ট না তৈরি করতে জানি, ভালো কন্টেন্ট যত কিছু করি, তাহলে তো আমাদের প্রোডাক্টটা ভালো হলো না। অন্য সব হচ্ছে র মেটেরিয়ালস আমাদের জন্য, রিসার্চ, এটা সেটা ওইটা, কমিউনিকেশন, এভরিথিং। বাট আলটিমেট সেইগুলো নিয়ে যেটা তৈরি হয় সেটা হলো কন্টেন্ট, সেটাই আমাদের প্রোডাক্ট। এই জায়গায় আমাদের অবশ্যই ভালো করতে হবে, জানতে হবে। তো আমরা কি টাইপের কন্টেন্ট পাবলিশ করব সেটা আমরা আলোচনা আসবে, কিন্তু কন্টেন্ট কেমন হইতে হবে সেটা এই পর্যায়ে এসে একটু বলে নেই। এই পর্যায়ে আপনাদের কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, অপটিমাইজড কন্টেন্ট থাকতে হবে, এবং রাইটার কিভাবে হায়ার করবেন, হায়ার করে এই কন্টেন্ট গুলো তৈরি করতে হবে, সেটা এই ধাপে এসে আপনার কাজটা করতে হবে। ট্রাফিক কিভাবে আমরা বিল্ড করব সেটা হলো এসইও করে, পেইড যদি সুযোগ থাকে, ফ্রি মার্কেটিং করে সোশ্যাল মিডিয়া থেকে এবং ইমেল থেকে, এটা আমরা আলোচনা করব। এবং কেউ যদি ট্রাফিক বিল্ড করতে চায় তাহলে সে এই মেথডগুলো ফলো করতে পারে। সো ট্রাফিক বিল্ডিং স্ট্র্যাটেজিতে আপনার এগুলো থাকবে। তবে ইমেল, সোশ্যাল মিডিয়া বা পেইড এবং ফ্রি মার্কেটিং এগুলো এই কোর্সের স্কোপে আসবে না। আমরা এসইও রিলেটেড, এই যে কালকে থেকে আমাদের আলোচনা শুরু হবে, লিঙ্ক বিল্ডিং, এই দুটো জিনিস আমাদের থাকবে। তো আমরা যেহেতু ট্রাফিক বিল্ড করবো এই স্টেপসে, এগুলো নিয়ে থাকবে। এগুলো রিলেটেড বিভিন্ন রিসোর্স গুলো আপনাদেরকে শেয়ার করব, সেই রিসোর্স গুলো আপনি পড়বেন, নলেজ ডেভেলপ করবেন। এই কোর্সটা আগেই বললাম, এটা হচ্ছে প্রোগ্রামিং এর, যারা প্রোগ্রামিং শিখে তারা সবাই সি শিখে। সি শিখে মানে হচ্ছে প্রোগ্রামিং শেখার জন্য লজিক ফাউন্ডেশন, মানে কিভাবে প্রোগ্রাম কাজ করে সেটা শেখার জন্য তারা সিটা শিখতে হয়, মানে সি এর মাধ্যমে শিখে। তো আপনি এই যে ইনফরমেশন মার্কেটার হওয়ার জন্য, ব্লগার হওয়ার জন্য, কিংবা ডিজিটাল প্রোডাক্ট এন্টারপ্রেনার হওয়ার জন্য, এইটা হচ্ছে আপনার সেরকমই একটা কোর্স, ফাউন্ডেশন ওরিয়েন্টেড। সো ভবিষ্যতে আরো আগাতে থাকবেন, তখন আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, আস্তে আস্তে কোর্স করতে হবে, হয়তোবা নিজের নলেজটা ডেভেলপ করে নিতে হবে। অ্যানালাইসিস, গুগল অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে যে আসলে কি ধরনের ট্রাফিক আসতেছে, কোন পেজে যাচ্ছে, কোন পেজ থেকে বের হয়ে যাচ্ছে, এবং কোন পেজে কতক্ষণ থাকতেছে, কোন পেজের বাউন্স রেট কত। আমরা সাধারণত সেটাই দেখবো যে বাউন্স রেটটা কোথায় বেশি, কোন পেজে স্টে করতেছে বেশি, কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতেছে, কোনগুলো করতেছে না। এই সমস্ত অ্যানালাইসিস গুলো আমরা যখন শিখবো তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। সাইট তৈরি করার পর অবশ্যই অ্যানালাইসিস করেই, আসলে ওই যে বললাম ফাইন টিউন করা, এটা অ্যানালাইসিস না করলে আপনি ফাইন টিউন করতে পারবেন না। নেক্সট ক্লাস হবে নিশ সিলেকশন প্রসেস এবং সোর্সেস টু গাইড আইডিয়া। আমরা অ্যাকচুয়ালি শুরু করব, এটা হবে না, আমরা অন্য ওয়েতে আগাবো এই কোর্সগুলোতে। এটা কালকে আমরা যেটা দেখবো যে কিওয়ার্ড রিসার্চের জন্য এসইও ফাউন্ডেশন রিলেটেড আমরা আলোচনা করব নেক্সটে, যে যেহেতু আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য আমাদের যা যা লাগবে সেটা দিয়ে আমাদের শুরু হবে। নেক্সট ক্লাসটা আসলে এসইও ক্লাস নাম্বার 1 কম্পিটিশন অ্যানালাইসিস, সেটাই হবে। সো আপনাদের আমরা যদি রিক্যাপ করি তাহলে আমরা দেখলাম যে আসলে সাইট অনেকভাবে তৈরি করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকভাবে তৈরি করা যায়। কেউ কেউ শুধুমাত্র একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে একটা সাইট তৈরি করে, কেউ কেউ মানে মোর অফ ইনফরমেশন ওরিয়েন্টেড বেশি কন্টেন্ট থাকে, মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে
হেল্পফুল কন্টেন্ট গুলো থাকে, কিন্তু সে আর্ন করে প্রোডাক্ট গুলো প্রমোট করে। সেটা হইতে পারে যে সে যে ইনফরমেশন আর্টিকেল লিখছে সেখানে তার অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকতে পারে, অথবা সেটা থাকেই, সাথে সাথে একটা সেকশন থাকে রিভিউ নিয়ে, প্রোডাক্ট রিভিউ নিয়ে, সে সেভাবে আর্ন করতে পারে। সাধারণত যে সমস্ত সাইটের মেজরিটি কন্টেন্টটা হচ্ছে আসলে ইনফরমেশন ওরিয়েন্টেড, গাইড ওরিয়েন্টেড, হেল্পফুল, এবং একটা নির্দিষ্ট সংখ্যক কন্টেন্ট হচ্ছে অ্যাফিলিয়েট ওরিয়েন্টেড বা মানি কন্টেন্ট আমরা বলতে পারি, সেই সাইটগুলো সবার কাছে অ্যাট্রাকটিভ হয়। আমাদের টার্গেট থাকবে সেই ধরনের সাইটগুলো তৈরি করা আলটিমেটলি। বাট শুরুতে আমরা যেহেতু ইনকাম ওরিয়েন্টেড একটু আর্ন করতে চাচ্ছি, আমরা একটা বেসিক সাইট তৈরি করে আগাবো। সাইট তৈরি করার জন্য আমাদের প্রসেসটা শুরু হয় নিশ এবং কিওয়ার্ড সিলেকশনের মাধ্যমে। নিশ এবং প্রোডাক্ট থেকে আমাদের দেখতে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে কিওয়ার্ড পাবো কিনা যেগুলো দিয়ে $300 মতো আমরা আয় করতে পারবো। $300 ইজ নট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আমরা ধরে নিছি আমাদের জন্য, আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে আমরা $300 আর্ন করে এরকম একটা সাইট তৈরি করার জন্যই আমাদের স্ট্র্যাটেজিটা বানাবো। এটা পরবর্তীতে যদি 25টা পেজে $300 হয়, তাহলে আমরা পরে $300 সাইটে যেহেতু কন্টিনিউয়াসলি আসেই, এই ফেজে যাওয়ার পর আমরা পরের ধাপে আরো বাড়াবার জন্য প্রতি মাসেই $50, $50, $100, $200 করে যেতে বাড়াতে পারে, আমরা আমাদের স্ট্র্যাটেজি গুলো ওখানে অ্যাড করতে থাকবো। তাহলে এই এই যে সাইট এর পেজ যদি র্যাঙ্ক করে তাহলে তো ট্রাফিক আসে। তাহলে ট্রাফিক আসবে কখন? যখন আমরা রাইট কাইন্ড অফ কিওয়ার্ড চুজ করব। রাইট কাইন্ড অফ কিওয়ার্ড গুলো আমাদের কি? সেই ক্ষেত্রে সেটা হলো যেগুলোতে র্যাঙ্ক করলে বাইং ট্রাফিক আসবে। র্যাঙ্ক করে না এমন কোনো কিওয়ার্ড যদি আমরা নেই, সেগুলো আসলে আমরা আমাদের লাভ হবে না তেমন, ইন টার্মস অফ ট্রাফিক আসবে না সাইটে। তো কিওয়ার্ড রিসার্চের এলিমেন্টস গুলো কিওয়ার্ড রিসার্চ দিয়েই তো শুরু করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করে যদি দেখি যে ওইরকম কিওয়ার্ড পাচ্ছি না যেগুলো র্যাঙ্ক করবো, তাহলে আমরা ওই নিশ নিয়ে আগাতে পারবো না। আবার শুরু হবে, আবারও প্রোডাক্ট নিশ চুজ করব, কিওয়ার্ড রিসার্চ করে দেখবো যে যথেষ্ট পরিমাণে ভালো কিওয়ার্ড আছে, তখন আমরা ওই নিশটা নিয়ে কাজ করব। এই জায়গাটাতে আমাদের রাউন্ড 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 করে আমাদের ঘুরতে হবে। তো আমাদের যদি বেশি সময় লাগে সেটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই নির্দিষ্ট পরিমাণে কিওয়ার্ড পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ইয়ে করবো না, ওই নিশটা চুজ করব না। তাহলে কিওয়ার্ড রিসার্চের এলিমেন্ট গুলো কি? কম্পিটিশন অ্যানালাইসিসে খুবই ভালো দক্ষ হইতে হবে এবং জানতে হবে কিভাবে কম্পিটিশন অ্যানালাইসিস করে বের করতে হয় যে কোন কিওয়ার্ড গুলা আমি অবশ্যই র্যাঙ্ক করব। কম্পিটিটরদের স্ট্রেংথ উইকনেস আমাদের বাইর করতে জানতে হবে। অন পেজের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো একটা সাইট দেখে অ্যানালাইসিস করে বের করতে হবে যে অন পেজ গুলো তারা ঠিক মতো করছে কিনা, বা কিছু কিছু করছে কিছু কিছু করে নাই, তাহলে দুর্বলতাগুলো আমাদের বের করে ফেলতে হবে। আমাদের লিঙ্ক অ্যানালাইসিসও করে দেখতে হবে যে তারা তাদের সাইটের কি পরিমাণ লিঙ্ক আছে, কেন তারা র্যাঙ্ক করতেছে, সেরকম র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো আমাদের জানতে হবে। সো এটা এই কিওয়ার্ড রিসার্চ পেজের পরে ধাপটা হচ্ছে, যদি আমরা এমন পাই যে আমরা যে টার্গেট করলাম 25টা পেজ তৈরি করার জন্য প্রাথমিকভাবে, সেই কিওয়ার্ড যদি আমরা পেয়ে যাই, তারপরে কাজটা হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং এবং সাইট ক্রিয়েশন। সাইটটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবো। সো ওয়ার্ডপ্রেসটা আমাদের ধীরে ধীরে শিখে নিতে হবে, আর এটা আস্তে আস্তে করেই শেখা যায়, অত নার্ভাস হওয়ার কিছু নাই। বাকি যেগুলো যে কিভাবে ডোমেইন চুজ করবো, কিভাবে হোস্টিং করবো, এগুলো একবার লার্নিং প্রসেস, এটা বারবার শেখার কোনো বিষয় নাই। কিওয়ার্ড রিসার্চ হয়ে যাওয়ার পর, ডোমেইন হোস্টিং হয়ে যাওয়ার পর কন্টেন্ট লেখা, সাথে কন্টেন্ট লেখার জন্য আমরা রাইটারকে দিব, হয়তো 5টা করতে দিব, 10টা করতে দিব, রাইটার এদিকে লিখবে, এইদিকে আমরা অন্য কাজগুলো প্যারালালি করব। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয়ে যাবে। আমরা যখন এই রাইটার আমাদের কন্টেন্ট গুলো দিবে, তার আমরা অন পেজ করে সাইটে অ্যাড করব, সাইটে অ্যাড করার সাথে সাথে সেটা আমরা আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অ্যাড করব। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা মানে শুধু থাকলে তো হবে না, সেখানে কিভাবে আরো ফলোয়ার ফ্যান্স তৈরি করা যায় সেটা আমরা কাজ করতে থাকবো। দেন তৈরি হয়ে যাওয়ার পরের প্রসেসটা হচ্ছে, যখন সাইটটা রেডি হবে, পরের কাজটা হচ্ছে আমাদের কিছু লিঙ্ক তৈরি করতে হবে। লিঙ্ক তৈরি করার পরে যখন আমাদের নির্দিষ্ট পরিমাণে লিঙ্ক তৈরি হবে, তারপর কাজটা হচ্ছে প্যারালাল, কিছু কন্টেন্ট তৈরি হবে, কিছু লিঙ্ক তৈরি হবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, তারপর আমরা অ্যানালাইসিস করে দেখব কোথায় কেমন করতেছি, ভালো খারাপ। যদি কোথাও খারাপ করিস তাহলে সেটাকে ভালো করার জন্য প্রসেসটা চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের
সাইট তৈরির লাইফ সাইকেল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমন হবে আমাদের জার্নি সাইট তৈরি করার জন্য। তো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। অ্যামাজন ছাড়া অন্য সাইটের লিংক দিতে পারবেন, সমস্যা হবে না। আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দেব। আচ্ছা, কাইন্ডলি নো লেকচার মানে নো লেকচার আমি বুঝি না, এটা আবার বলেন। ভ্যালেন্টাইন ডে যদি করেন তাহলে তো এটা সিজনাল হয়ে গেল। তো এরকম সিজনাল না করা ভালো। আপনি করতে পারেন, এরকম যদি থাকে যে আপনার অনেকগুলো সাইট আছে, কিছু সিজনাল তো আপনি করতেই পারেন, কিন্তু সারা বছর ব্যাপী আয় করতে হলে আপনাকে সারা বছর ব্যাপী প্রোডাক্টের ডিমান্ড আছে এরকমই চুজ করতে হবে। 9 নাম্বার লেকচার বুঝি নাই এটা। হোমওয়ার্ক দিব কিনা? হোমওয়ার্ক আমি ইয়েতে যেই লেখাগুলো ব্লগ আমাদের গ্রুপে শেয়ার করব সেই লেখাগুলো অবশ্যই পড়বেন এবং সেটা থেকে নোট নেবেন। সেই আমি ধরে নিব যে আপনারা ওটা পড়তেছেন এবং আমার আলোচনাটা সেই ওরিয়েন্টেড হবে। ডোমেইন নেম নিয়ে কোনো আলোচনা এখন হবে না, ওই রিলেটেড কোনো কোশ্চেন করার দরকার নাই, ওটা আমরা যেই ক্লাসে হবে। আজকের যে বিষয়গুলো আজকে আমরা স্টেপস গুলো নিয়ে আলোচনা করছি সেটাই হবে, কারণ পরেরটা আমরা এখন আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। আমরা বলছি 15 ক্যারেক্টার্স এর নিচে হলে ভালো ডোমেইন নেম ইজ গুড। তো কিভাবে সেটা পাওয়া যায় সেটা আমরা দেখবো, যে কিভাবে আমরা চুজ করি। আমাদের এখন মনে রাখতে হবে যে আমাদের ডোমেইন নেমটা শর্ট হলে ভালো। একটা জিনিস বলি, ধৈর্য থাকা জরুরি। আমি ক্রিটিসাইজ করতে চাই না আপনাদের প্রশ্ন করার ক্ষেত্রে, আপনারা আবার ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার জন্য পেশেন্স ইজ ইম্পর্টেন্ট। যে খুব না, তাড়াহুড়া করার দরকার নাই। আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে হবে কি এসইও রিলেটেড, সো নিশ সিলেকশনটা হচ্ছে না নেক্সট ক্লাসে। ওয়ার্ডপ্রেসে নিউ পেজ ক্রিয়েশন বলতে নিউ পেজ নাকি? আমি বুঝি নাই। পেজ না, আমরা ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট কি পোস্ট আকারে করব না পেজ আকারে করব? যখন সাইট ক্রিয়েশনের ব্যাপারে আসবে তখন আমরা সেটা আলোচনা করব। আচ্ছা, এটা আমার সমস্যা না, সাইট স্ক্রল করলে অনেক সময় আসলে এটা আপনাদের এন্ডে হয়তো হয়। আর এই সফটওয়্যার হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 সফটওয়্যার, এর বাইরে কোনো সফটওয়্যার নাই, সবাই ইউজ করে। সো এটা আপনার অন্য কোনো সমস্যা হতে পারে। এটা ডিপেন্ড করবে লিঙ্ক লাগবে কিনা। আপনার যদি 25টা পেজ থাকে 25টা পেজের জন্য লিঙ্ক লাগবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিশন অনুসারে। আপনার ওই পেজটা, যে পেজটা চুজ করছেন সেই পেজটার যদি দেখা যাচ্ছে যে অন্য কম্পিটিটরের 10টা লিঙ্ক আছে যে নাম্বার 1, কিন্তু আপনার একটাও নাই, তখন তো আপনার তাকে সারপ্রাইজ করতে, তার থেকে বেশি করতে হবে, পাইতে হবে। তখন এটা লাগবে কি লাগবে না সেটা নির্ভর করে ইয়ের উপর। নাম্বার 1 নাম্বার 9 টা কি আমি বুঝি নাই, যে কোনটা আপনি বুঝেন নাই। 9 নাম্বার, আচ্ছা গুগল অ্যানালিটিক্স, এটা একটু ইয়ে করে দেখেন। গুগল অ্যানালিটিক্স যদি না বুঝেন তাহলে অ্যানালিটিক্স ক্লাসে এটা বুঝবেন, যে এইটার মাধ্যমে আমরা আসলে বুঝি যে ট্রাফিক যে সাইটে আসলো তারা কি করলো, তার কি ব্যাক করে চলে গেছে না আছে, এটা গুগল অ্যানালিটিক্স থেকে দেখা যায়। আজকে যেটা করবেন এটা নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনার কোয়েরি থাকে গুগল অ্যানালিটিক্স দিয়ে সার্চ করেন, হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স, তারপরে সেটা দেখেন। এটা নিয়ে কি ধরনের এগুলো হয় ইউটিউবে দেখেন যে এটা কি করে। আপাতত পরিচিতিটা হবে এটা কি,
কি কাজ করে সেটা জানবেন। আপনি কি করবেন সেটা আমি পরে, এটা একেবারে শেষের দিকে ক্লাস আসবে, দিস ইজ অ্যাডভান্স থিং। হ্যাঁ, রাইটার কিভাবে হায়ার করবেন সেটা অবশ্যই একটা সেশন থাকবে। আগামীকাল তাহলে লাইভ সেশন থাকবে না, নাই থাকা উচিত, দুইটা আসলে হবে না। আমার টাইম, লাইভ ক্লাস হচ্ছে আমার জন্য এক ধরনের ডিপেন্ডেন্সি, যে আমার উপস্থিত থাকতে হয়। রেকর্ডেড হলে সুবিধা। সো দেখি যদি লাইভ থাকে থাকবে, আর যদি আমি আগে রেকর্ড করে ফেলতে পারি তাহলে থাকবে না। আপনারা মোটামুটি 9টায় রেডি থাকবেন। গুগল হ্যাং আউট করলে সুবিধা হয় না। গুগল হ্যাং আউট হচ্ছে পাবলিক জিনিস, সবাই নিয়ে মানে দেখবে, সো এটা লাভ হবে না। ভিডিওগুলো আচ্ছা, কালকের যে ভিডিওটা সেটা আমি দিয়ে দিচ্ছি। ড্রপ, কোথায় শেয়ার করবো এটা দিয়ে দিছি। আপনার কন্টেন্ট যদি 30টা থাকে তাহলে 30টা কেউ না, আপনাকে তো আপনার কাজই হচ্ছে প্রথম পর্যায়ে 80% সময় ব্যয় হবে কিওয়ার্ড রিসার্চ আর নিশ সিলেকশনের ক্ষেত্রে। এই জায়গাটাতে আপনার অনেক কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। ইটস নট সো ইজি। মেন্টালি রেডি থাকেন যে এটা হচ্ছে সবচেয়ে পরিশ্রমের জায়গা, এবং এই জায়গায় আপনি পরিশ্রম করতে হবে। শেখার পরেও পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম কেমন, আপনি তো কাজ করেন ডেইলি, তো একটা কাজ বারবার করা আর কি। তো কিওয়ার্ড রিসার্চের কাজটা অনেকবার করতে হবে আপনাকে। তো 30টা কিওয়ার্ড চুজ করব, কিন্তু অনেক কিওয়ার্ডে থাকতে পারে। প্রতিদিন আজকেরটা কালকে দিতে হবে, কারণ এখন যে আমি এক্সপোর্ট দিব এটা সময় লাগবে 2 ঘন্টা। তারপরে তো শুধু আপনাদের কাজ করি না, আপনাদের জন্য সময় বরাদ্দ হচ্ছে 9টা থেকে 10, 10:30 পর্যন্ত। তো ওই টাইমটাই আমি করি। আপনারা যে পোস্ট যদি গ্রুপে মানে পোস্ট করেন সেটা আসলে আমি দেখি, কিন্তু উত্তর দেওয়ার আসলে সুযোগ নাই। সেটা আমি লাইভে যদি দেওয়ার দিয়ে দিব, আর যদি দেখা যায় অফিসে কোনো আমি টাইম ম্যানেজ করতে পারি তাহলে দিব, কিন্তু সারাক্ষণ আসলে এই বিষয়টা নিয়ে আমি জড়িত থাকি না, আসলে থাকার সুযোগ নাই। হ্যাঁ, ফ্রি থাকলে পারা যায়, ফ্রি থাকি না এটা তো আপনারা জানেনই। তাহলে ভিডিওটা দিব, কালকে দিব। আর যদি এখানে না লাইভ হয় তাহলে আসলে সাইটের ওই যে কন্টেন্টে আপনি প্রতিদিন সাইটে ঢুকে দেখবেন। আমি গ্রুপে পোস্ট করবো যে আমি কোথায় দিছি লিঙ্কটা, যদি আমি সাইটে দেই কোথায় আছে সেটা আমি জানাই দেবো, তাহলে সমস্যা নেই। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, গত সেশনে সবাইকে আমি বলছিলাম, সবাই আমার সাথে পার্সোনালি প্রমিস করছে যে তারা আমাদের সাইটের কন্টেন্ট, ট্রেনিং মেটেরিয়ালস কারোর সাথে, ইভেন মানে ফ্যামিলি মেম্বার্স ছাড়া, সে ইভেন ফ্রেন্ডের সাথে কখনো শেয়ার করবে না। তারা প্রমিস করছে, কিন্তু অনেকে প্রমিসটা ব্রেক করছে, যে তারা আসলে কথাটা রাখে নাই। আমি এই জন্য আপনাদেরকে এবার বলতেছি না যে আপনারা দিবেন না, আপনারা দিবেন কি দিবেন না দ্যাটস ইউর এথিক্যাল ব্যাপার, কিন্তু দেওয়া উচিত না সেটা আমি জানাই দিচ্ছি আপনাদেরকে, যে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এটা হচ্ছে আমার মতে অনুচিত একটা কাজ। হ্যাঁ, আর যদি করেন তাহলে আমার কিছু করার নাই, আমি সেটা কিছু করতে পারবো না। বাংলাদেশের মানুষ বাই হার্ট দে আর সো মিন। তো আমি জানি না আপনি, সবাই তো না, তো আপনি কেমন সেটা আপনার ব্যাপার, বাট ইট ইজ নট ওয়াইজ। সো আগামীকাল আমি কন্টেন্টটা, সাইটে অনেক কন্টেন্ট কি এত কিছু থাকবে যে মানে সাইটেও লেখা থাকবে, গ্রুপও থাকবে, লাইভ হবে, রেকর্ডেড থাকবে, এত কিছু কি সম্ভব উইথ দিস কোর্স? যতটুকু সম্ভব ততটুকুই করতেছি। এই ধরনের কোর্স করার জন্য তাহলে আপনাকে তো আমার ফি দিতে হবে 1 লাখ টাকা। ট্রাস্ট মি, যে এত কিছু যদি করতে হয় তাহলে আমার সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। সবকিছু লাগে, কিন্তু যদি আপনি কি পাবেন সেটারও তো একটা স্কোপ আছে। হ্যাঁ, সাইটে এই নিয়ে আর কোনো কন্টেন্ট আমি দিব না বলে আমি ভিডিওটা করছি। মূলত কথা ছিল যে ওখানে লিখে রাখবো, ওইটাই পড়বেন শেষ। কারণ
এই যেই স্কোপ, সেই স্কোপের বাইরে কিছু করা সম্ভব না, কিন্তু আমি বাড়তি করে এটা আপনাদের জন্য করলাম। আমার লিখতে সময় যায় আর অনেক কিছু আহ, আহ, দেখানো দরকার হয়, দ্যাটস ওয়াই আমি দেখছি যে এটাই বেস্ট, তাই সেজন্য লেখাটা বাদ দিছি। লিখে রাখলে সুবিধা হইতো যে সবাই বারবার ইউজ করতে পারতেছে, এরকম আমরা ওখানে থাকলে প্রথমে এটাই। সো দ্যাটস ইট, আজকে এ পর্যন্তই। আর আপনারা তো ইয়েতে এই গতকাল দেখলাম যে একজন দুইজন মাত্র কমেন্ট করলো, অন্যরা করতেছে না, করে নাই। সো আমি শিওর না যে তাদের আসলে উপকার হয়েছে কিনা গতকালের ইয়ে। আমি বলছিলাম যে আমার ফিডব্যাকটা দরকার, সো আমি ফিডব্যাকটা পড়তে চাই। আপনার ফিডব্যাকটা ইয়েতে দিবেন, এনি সার্ভিস, এনি থিংস, অলওয়েজ অন্যরা জানতে চায় যে বিষয়টা কেমন হলো, সেটা ইমপ্রুভমেন্টের জন্য। আপনার ফিডব্যাকটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্টের জন্য দরকার। ওকে, আপনি আমাকে প্রশংসা করে লিখতে হবে তা না, যেটা রিয়াল সেটাই লিখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত। আজকের রেকর্ডটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। ফিডব্যাক কোথায় দিবেন? ফিডব্যাকটা আমাদের ফ্যান পেজে দিবেন অথবা পাবলিক গ্রুপে দিবেন। তাহলে সেক্ষেত্রে যে হ্যাশট্যাগটা ইউজ করবেন সেটা হলো আপনার kiks.com, আমাদের হ্যাশট্যাগটা হচ্ছে এটা। kiks.com পুরোটা হয়, মানে আমরা ডটটা ডিওটি লিখি, এইরকম ডট না। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আহ, আহ, আশা করি আজকের মানে আজকের সেশনটা আপনাদের কাজে লাগছে। আল্লাহ হাফেজ।